আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর টপিক হচ্ছে অন মনিটাইজেশন অফ ইওর লারাভেল অ্যাপ্লিকেশন। আপনি লারাভেল দিয়ে একটা অসাধারণ ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করেছেন এবং এখন ভাবছেন যে আপনি কিভাবে আপনার এই ডেভেলপ অ্যাপ থেকে টাকা ইনকাম করতে পারবেন। তার জন্য এই ওয়েবিনারটা আপনাদের জন্য। লারাভেল দিয়ে ডেভেলপ করে যে অ্যাপ্লিকেশন গুলো শুধু একটা কোড বেস আছে এরকম নয়, বরং ওটা দিয়ে আপনি নিয়মিত ইনকাম করার একটা দারুণ সুযোগ পাবেন। এবং আমরা আজকে ওয়েবিনারে ডিসকাস করব যে লারাভেলের অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে আপনার বিভিন্ন উপায়ে উপায়ে ইদার সাবস্ক্রিপশন মডেল হোক বা অ্যাডভার্টাইজমেন্ট বা অ্যাফিলিয়েটিভ মার্কেটিং এর মাধ্যমে আপনারা মনিটাইজ করে এবং আপনারা ইনকাম করতে পারবেন। এবং আমাদের আজকের ওয়েবিনারের ইনস্ট্রাক্টর হিসেবে আছেন রাব্বিল হাসান ভাইয়া, হু ইজ কারেন্টলি দ্য ফাউন্ডার এন্ড সিইও অফ লার্ন উইথ রাব্বিল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমি আমাদের লার্নারদের উদ্দেশ্যে একটু বলতে চাচ্ছি যে কাইন্ডলি আপনারা ওয়েবিনার চলাকালীন সময়ে আপনাদের অডিও এবং ভিডিওটা অফ রাখবেন। আপনাদেরকে আমি ওয়েবিনারের রিসোর্সেস এর জন্য একটা লিংক দিয়ে দিব, সো কাইন্ডলি ওই লিংকটা ফিল আপ করবেন ফর ওয়েবিনার রিসোর্সেস। এবং আমাদের ক্যারিয়ার পাথের ডিটেলস আমি চ্যাট বক্সে দিয়ে দিব। আপনাদের জন্য চ্যাট বক্স ওপেন থাকবে এবং আমরা চেষ্টা করব আমাদের ওয়েবিনার শেষে একটা কিউএনএ সেশন রাখার। থ্যাংক ইউ এগেন। আমি এখন রাব্বি ভাইকে থ্রো দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। সেই সাথে লেট ঈদ মোবারক, যদিও ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আহ, আর সেই সাথে এখন বিশ্বে চলমান যে পরিস্থিতি, আহ, ফিলিস্তিনের যে পরিস্থিতি গত কয়েকদিন ধরে চলতেছে, সব মিলে একটা খারাপ সময়ও যাচ্ছে। এবার আমরা আমাদের যেই মূল আলোচনা, সেই মূল আলোচনা চলেন শুরু করি। আর আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, নিশ্চয়ই আপনারা ইউটিউবে দেখেছেন, নিউজ মিডিয়াগুলোতে দেখেছেন আহ, বিশ্বের চলমান যে পরিস্থিতি, আমাদের যে ফিলিস্তিনি ভাই বোনরা রয়েছেন, ওনাদের জন্য অ্যাকচুয়ালি আমাদের যে ক্ষুদ্র জাতি, আমরা ক্ষুদ্র মানুষ, আমাদের অবস্থান থেকে অ্যাকচুয়ালি আল্লাহর কাছে আহ ফয়সালা চাওয়া, দোয়া চাওয়া ছাড়া অ্যাকচুয়ালি আমাদের আর কি বা করার আছে। আমরা সেটাই সর্বোচ্চ হয়তো করতে পারি। আমাদের যে আজকের আলোচনার মূল টপিক, এই মূল টপিক হচ্ছে অ্যাপ্লিকেশন মনিটাইজেশন। অ্যাকচুয়ালি আপনি একটা লারাবেল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করলেন। এখন লারাবেল অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার পরে আমাদের অনেকেরই কিন্তু টার্গেট থাকে যে লারাবেল অ্যাপ্লিকেশন ডেভেলপার হওয়ার পরে বা লারাবেল শেখার পরে আমরা ফ্রিল্যান্সিং করব, আমরা জব করব, আমরা লোকাল জব করব, আইদার আমরা রিমোট জব করব। এরকম মোস্ট অফ দেম আপনারা যারা রয়েছেন, মোর অর লেস আপনাদের যে ফিলোসফি, মোর অর লেস ফিলোসফিটা কিন্তু হচ্ছে জাস্ট এরকমটাই, যে হচ্ছে আপনি লারাবেল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখেছেন, ইউ আর সার্চিং ফর লোকাল জব, আইদার ইউ আর সার্চিং ফর ফরেন জব, ইউ আর সার্চিং ফর ফ্রিল্যান্সিং, দ্যাটস ইট। কিন্তু আমরা এই লারাবেল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শেখার পরে আমাদের আরও যে এই স্কিল সেটটাকে মনিটাইজ করার ওয়ে আছে, এই ওয়েগুলো নিয়ে আপনাদের সাথে মূলত আজকে আমি আলোচনা করব। তো নাম্বার ওয়ান যেটা হচ্ছে, আমরা সবাই জানি বা সবাই আমরা বুঝি, সেটা কি, যে লারাবেল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শেখার পরে আমাকে একটা লোকাল জব করতে হবে। এটা হচ্ছে আমাদের কমন ফিলোসফি ওভারঅল বলা যায়। অথবা ধরেন লারাবেল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখেছি, ওকে ফাইন, আমাকে হয়তো একটা রিমোট জব করতে হবে। দ্যাট ইজ অলসো এ কমন ফিলোসফি। এরপরে আরেকটা কমন ফিলোসফি আছে, সেটা হচ্ছে আমি লারাবেল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখেছি, ওয়েল এখন আমাকে ফ্রিল্যান্সিং করতে হবে। দ্যাট ইজ অলসো এ কমন ফিলোসফি। দ্যাটস ওয়াই বিভিন্ন কমিউনিটিতে, বিভিন্ন ফোরামে, বিভিন্ন ওয়েবিনারে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম আমরা এই লোকাল জব কিংবা রিমোট জব কিংবা ফ্রিল্যান্সিং, এই ধরনের যেই বিষয়াদিগুলো রয়েছে, ওই বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে যে মোর অর লেস আলোচনা হচ্ছে। বাট এইগুলা ছাড়াও লার্নাবেল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যখন আপনি শিখছেন, তখন এখানে আপনি যে স্কিলটা গ্যাদার করছেন, আপনি যে বিষয়গুলো শিখছেন, সেই স্কিল সেটটাকে মনিটাইজ করার আরও 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 অনেক ওয়ে আউট আছে। আমরা আজকে সেরকমই বেশ কিছু ওয়ে আউট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে করে আমাদের যে লারাবেল ডেভেলপমেন্ট শেখার যেই ফিলোসফি বা যেই গোল, সেটা শুধুমাত্র লোকাল জব কিংবা রিমোট জব কিংবা আউটসোর্সিংয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে। কেননা
এই জায়গাতে আমি যেটা হাইলাইট করব, যা হাইলাইটিং পয়েন্ট, প্রথমে হাইলাইটিং পয়েন্টের আগেও এটা হচ্ছে আমাদের দ্যাট ইজ দ্য কমন ফিলোসফি। আমি একটু প্রত্যেকটা স্টেপের কিনোট দেই, তাতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো এইটা হচ্ছে যে কি, এইটা হচ্ছে আমাদের কমন গোল, যে এটা আমরা সবাই এরকমটা আমরা একটা গোল মাথায় রাখি, যে আমরা আইদার লোকাল জব করবো, আইদার রিমোট জব করবো, আইদার ফ্রিল্যান্সিং করবো, হট এভার। কিন্তু এইটার বাইরেও আপনার আরও অনেকগুলো গোল আপনি এখানে সেট করতে পারেন, স্পেশালি আমি বলবো লারাবেলের ক্ষেত্রে। এখন কেন আপনি স্পেশালি ফর লারাবেলের ক্ষেত্রে এই গোলগুলো সেট করতে পারেন, হোয়াই, এখানে পরের কোশ্চেন হচ্ছে হোয়াই অ্যানাদার গোলস, অ্যানাদার মনিটাইজেশন গোলস। তো আপনার স্কিল মনিটাইজেশনের যে কমন গোল, আমি এখানে আবারও লিখছি, আপনার স্কিল মনিটাইজ করার, যে আপনি আপনার স্কিলটাকে সেল করে সেটা আপনার ক্যারিয়ারে কাজে লাগাবেন বা কিছু একটা করবেন। তো এই তিনটা হচ্ছে কি আমাদের একেবারেই জেনেরিক একটা মনিটাইজেশন গোল, যে আমরা এরকম কিছু একটা করতে পারি এরকম, বা লোকাল জব করব বা ফরেন জব করব। তো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে আপনাদের যে লারাবেল ডেভেলপমেন্ট শেখার পরে আপনারা কি করবেন না করবেন এই সংক্রান্ত যে বিভিন্ন কোশ্চেনগুলো আসে, তো মোস্ট অফ দ্য কোশ্চেনই কিন্তু এই রিলেটেড, লোকাল জব কিংবা ফরেন জব কি, হাউ টু ফাইন্ড এ জব। সো এইখানে এই তিনটা বিষয়ের বাইরেও ইউ হ্যাভ অ্যানাদার মনিটাইজেশন গোল। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এখানে অ্যানাদার মনিটাইজেশন গোলগুলো প্রযোজ্য বা কেন ইফেক্টিভ হবে, সেই বিষয়টা আগে আমাদের জানা দরকার, যে হোয়াই এগুলোর বাইরেও কেন অ্যানাদার মনিটাইজেশন গোল আমাদের থাকবে। এটার প্রথম কারণ হচ্ছে লারাবেল অ্যাপ্লিকেশন 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 যখন আপনি ডেভেলপমেন্ট করছেন, যখন আপনি ডেভেলপমেন্ট করছেন আপনি, এই ডেভেলপমেন্টটা হচ্ছে, এর যে ডেভেলপমেন্ট কস্ট, হ্যাঁ, এই ডেভেলপমেন্ট কস্ট যদি আমি বলি, বা এখানে সরাসরি ডেভেলপমেন্ট না বলে আমি এর ডেভেলপমেন্ট প্লাস অপারেশনস সব মিলিয়ে বলি, এর অপারেশনস, এর মেইনটেনেন্স, তারপরে হচ্ছে মেইনটেনেন্স এখানে লিখে ফেলছি আমি, আহ, তারপরে হচ্ছে এর সাথে যদি আমি আরও অ্যাড করি যে আহ, আপনার হচ্ছে এর যে ডেপ্লয় কস্ট, হ্যাঁ, ডেপ্লয় কস্ট, বা এর সাথে যদি আরও অ্যাড করি আমি এর যে সার্ভার কস্ট, এখানে এই সার্ভার কস্ট হচ্ছে উম, মানে সব থেকে মিনিমাম, সব থেকে মিনিমাম। আপনি যদি মার্নিস্টাকে কাজ করেন কিংবা পাইথন জ্যাঙ্গোতে কাজ করেন, যে কোনো ইকোসিস্টেমে আপনি কাজ করেন না কেন, একটা পিএইচপি লারাবেল অ্যাপ্লিকেশন যত ইজিলি আপনি মেইনটেনেন্স করতে পারেন, একটা খুব চিপ একটা সার্ভারে আপনি সেটাকে ডিপ্লয় করতে পারেন, অ্যাভেলেবল সার্ভার আপনি 2,000 2,500 টাকার মধ্যে দেখা যাচ্ছে যে বাৎসরিক খরচের মধ্যে পেতে পারেন। এটি কিন্তু ফ্র্যাঙ্কলি সেইড অন্য কোনো স্ট্যাকের জন্য একটুখানি এই জায়গাটা চ্যালেঞ্জিং, বাট পিএইচপি লারাবেলের জন্য এই জায়গাটা অনেক বেশি ফ্লেক্সিবল। যে কতটা মিনিমাম কস্ট, দেখা যাচ্ছে যে ইয়ারলি, দেখা যাচ্ছে যে আপনি ইয়ারলি, আমি এখানে বলছি আপনি ইয়ারলি ধরে নেন যে হচ্ছে ম্যাক্স আপনি ধরেন 3,000 টাকা থেকে শুরু করে আপনি যদি 5,000 টাকার একটা মেইনটেনেন্স কস্ট, যেটাকে বলতেছি আমি সার্ভার কস্ট, হ্যাঁ, এটা একটা সার্ভার কস্ট যদি আপনি রাখেন, তাহলে করা যায় কি, এর মধ্যে আপনি এতটুকু সার্ভার কস্টের ভিতর দিয়ে 3,000 থেকে 5,000 টাকা সার্ভার কস্টের ভিতর দিয়ে দেখা যাচ্ছে যে আপনি আপনার 2টা বা 3টা অ্যাপ্লিকেশন আপনি এখানে রান করতে পারেন ফর স্মল মিডিয়াম বিজনেস পারপাসেস। আমি আবারও বলছি, স্মল কিংবা মিডিয়াম যে আমাদের যে বিজনেস পারপাস থাকে, এই বিজনেস পারপাসে আপনি জাস্ট এরকম একটা লো বাজেট এর মধ্যে থেকেও আপনি এখান থেকে করতে পারেন কি, 2টা 3টা অ্যাপ্লিকেশন স্মুথলি আপনি বিজনেস পারপাসে রান করাতে পারেন। তো দেখা যাচ্ছে যে আমরা যারা ব্যক্তিগত পর্যায়ে কাজ করি, আমাদের তো একটা অ্যাপ্লিকেশনের পিছনে অনেক অনেক টাকা ইনভেস্ট করার ক্যাপাবিলিটি থাকে না, দ্যাটস ট্রু। আবার দেখা যাচ্ছে যে অনেক অনেক মেইনটেনেন্স, অনেক অনেক ডিপ্লয়মেন্ট কস্ট, এই কস্টগুলো নিয়ে কাজ করা, বা এরকম একটা ইনভেস্টমেন্টের যে সার্ভার কস্ট বলতে আমি হোস্টিং কস্টের কথা বলছি, রাইট, হ্যাঁ, আমি এখানে সার্ভার অথবা লিখে ফেলি হচ্ছে হোস্টিং কস্ট, হ্যাঁ, হোস্টিং কস্ট, আরও বিষয়টা তাহলে বুঝতে ইজি হবে, হোস্টিং কস্ট। তো সাধারণভাবে দেখা যাচ্ছে যে আমরা ব্যক্তিগত পর্যায়ে যখন কাজকর্ম করি,
অনেক অনেক এক্সপেন্সিভ কোনো সার্ভার ম্যানেজ করা বা সেটার জন্য আলাদা করে ডেভঅপস শেখা বা আলাদা করে এডাব্লিউএস শেখার ক্যাপাবিলিটি অনেকের মধ্যেই আমাদের থাকে না। দ্যাটস ওয়াই আরেকটা পয়েন্ট আমি এখানে অ্যাড করে দিতে পারি, যে হচ্ছে নো নিড এডিশনাল যে এডাব্লিউএস এর জন্য একটা ধরেন আপনার এক্সপার্টাইজ দরকার, বা হচ্ছে ধরেন আপনার ডেভঅপসের জন্য আপনার এডিশনাল একটা এক্সপার্টাইজ লেভেল দরকার, বা হচ্ছে ধরেন ডিপ্লয়মেন্টের জন্য আলাদা এডিশনাল কোনো আপনার স্কিল সেট দরকার। তো লারাবেলের ক্ষেত্রে এই এডিশনাল স্কিল সেটগুলো অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না সেটা আমি বলি। কেননা আপনি যে অ্যাভেলেবল, আপনি একদম অ্যাভেলেবল অ্যাভেলেবল যে আপনার সি প্যানেল যে সার্ভারগুলো আছে, হ্যাঁ, সি প্যানেল যেটাকে আমরা বলি হচ্ছে লিনাক্স সি প্যানেল, আপনি এমন কোনো ডোমেইন হোস্টিং প্রোভাইডার নাই যারা খুবই লো কস্টে আপনাকে এই লিনাক্স সি প্যানেলের যে হোস্টিংগুলো আছে সেই হোস্টিংগুলো প্রোভাইড করতে পারে না। সবাই একদম অলমোস্ট একেবারে আপনার বাসার পাশে যে লোকাল সার্ভার প্রোভাইডাররা আছে বা ডোমেইন হোস্টিং প্রোভাইডাররা আছে, তারাও দেখা যাচ্ছে 2,000, 2,500 বা 3,000 টাকা কস্টিংয়ের ভেতরে এরকম অ্যাভেলেবল লিনাক্স সি প্যানেল আপনাকে দিতে পারে। এবং এই যে অ্যাভেলেবল লিনাক্স সি প্যানেলগুলো খুব কম দামে চিপ রেটে পাওয়া যায়, এগুলো সবগুলোতেই হয় কি, এই লারাবেল পিএইচপি লারাবেল এবং পিএইচপি লারাবেলের সাথে যে মাইস্কুয়েল থাকে, হ্যাঁ, পিএইচপি লারাবেলের সাথে যে মাইস্কুয়েল থাকে, এইটার যে ইকোসিস্টেমটা, এই ইকোসিস্টেমটা এই লিনাক্স সি প্যানেলে একেবারে সব সময় দেখবেন যে আপনার রেডি থাকে, দ্যাট ইজ রেডি। এর জন্য আলাদা করে ডেভঅপস রিলেটেড কোনো হ্যাসেল বা এডাব্লিউএস রিলেটেড কোনো হ্যাসেল বা সার্ভার প্রিপেয়ার করা, হোস্টিং এনভায়রনমেন্ট প্রিপেয়ার করার বিভিন্ন হ্যাসেল কিন্তু থাকে, সেই হ্যাসেলগুলো আপনাকে নিতে হচ্ছে না। দ্যাটস ওয়াই হচ্ছে কি, আপনি এইখানে কোনো একটা অ্যাপ্লিকেশন নিজে নিজে বানায়া আপনি সেখান থেকে নিজে নিজে কোনো একটা বিজনেস আউটপুট নিয়ে আসার যে পসিবিলিটি, এই পসিবিলিটি কিন্তু এই জায়গাতে অনেক হাই। এবং এই পসিবিলিটিটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, এখন হাউ উই ক্যান অ্যাপ্লাই অ্যানাদার মনিটাইজেশন গোল। এখন কিভাবে আমরা নিজে নিজে কিভাবে, এখানে আমি লিখে দিচ্ছি, হাউ উই ক্যান মনিটাইজ আমাদের যে স্কিল, এটাকে কিভাবে আমরা তাহলে মনিটাইজ করতে পারি, হাউ উই ক্যান মনিটাইজ। আমি এখানে লিখে ফেলছি যে আমরা এই যে সুবিধাটা লারাবেল আমাদেরকে দিচ্ছে, হ্যাঁ, এই সুবিধাটা আমরা কাজে লাগায়া, তাহলে কিভাবে আমাদের যেই এই স্কিল সেটটাকে আমরা করতে পারি কি, মনিটাইজ করতে পারি। এখন আমি লোকাল জব, রিমোট জব, ফ্রিল্যান্সিং, এই তিনটে ধরেন সবাই আপনারা জানেন, সো এই তিনটা আমি বাদ দিয়ে দিলাম। এখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে নাম্বার ওয়ান, সেটা হচ্ছে আপনি ফ্রি অ্যাপ্লিকেশন বানায়া সেটাকে আপনি করতে পারেন কি, ইউজারকে ফ্রি অ্যাপ্লিকেশন, একেবারে একটা অ্যাপ্লিকেশন আপনি বানালেন, সেই অ্যাপ্লিকেশনটা আপনি ফর ফ্রি ইউজারকে আপনি তৈরি করতে দিলেন। ফ্রি অ্যাপ্লিকেশন, ফ্রি ইউজারকে আপনি সব ফ্রি ইউজ করতে দিলেন। আপনি করতে পারেন কি, এটা করে এখান থেকে রেভিনিউ জেনারেট করার জন্য এখান থেকে আপনি গুগল অ্যাড মব ব্যবহার করতে পারেন, সরি গুগল অ্যাডসেন্স যেটাকে আমরা বলতেছি, বা গুগল অ্যাড যেটাকে আমরা বলতেছি। তো ধরেন আপনি একেবারেই ফ্রি একটা অ্যাপ্লিকেশন বানালেন, আইদার সেই অ্যাপ্লিকেশনটা অবশ্যই মানুষের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন হতে হবে, তাছাড়া তো মানুষ ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে চাইবে না, রাইট? তো সেক্ষেত্রে হতে পারে কি, যেগুলো খুব কমন অ্যাপ্লিকেশন, হ্যাঁ, একেবারে কমন অ্যাপ্লিকেশন, যেরকম ধরেন যে হচ্ছে আপনার একটা ইনভেন্টরি সিস্টেম, এগুলি অ্যাপ্লিকেশন হয় কি, এগুলো সবাই কিন্তু ইউজ করে, হ্যাঁ, সেখানে আপনি গুগল অ্যাডসেন্স ইউজ করতে পারেন, করে সেখান থেকে আপনি একটা রেভিনিউ জেনারেট করতে পারেন। অথবা যেটাকে আমরা বলতেছি হচ্ছে সাস মডেলে যাওয়া, সাস মডেলে গিয়ে সেখান থেকে ইউজারকে আপনি সাবস্ক্রিপশন বিক্রি করতে পারেন, হ্যাঁ। অথবা আপনি করতে পারেন কি, আপনার যে সোর্স কোডটা আছে সেই সোর্স কোডটাকে আপনি মাল্টি টাইম, আমি এখানে লিখছি আবারও, মাল্টি টাইম আপনি সেটাকে সেল করতে পারেন, বা হচ্ছে সেভারেল টাইম আপনাকে সেল করতে পারেন। যে একটা সোর্স কোড আপনি রেডি করছেন, ওকে ফাইন, সেটা আপনি $30, $35 করে করে আরও 100 জনের কাছে সেল করেন। আপনি একটা জিনিস চিন্তা করেন যে সেভারেল টাইমস যদি একটা সোর্স কোডকে আপনি সে নিয়ে আসেন, হ্যাঁ, যে আপনার $30, $35 করে আপনি 100 বার আপনার সোর্স কোডটাকে সেল করছেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 100 × $30, তাহলে কত হচ্ছে আপনার, এখানে কিন্তু $3,000। $3,000 মিনস একটা
ভালো একটা বিজনেস আউটপুট ওখান থেকে আপনার চলে আসতেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সাস মডেলেই কোনো একটা অ্যাপ্লিকেশন থেকে ইউজারের কাছে সাবস্ক্রিপশন ফি নিয়ে আমরা ব্যবসা করি, কিংবা সেখানে গুগলের ফ্রি যে গুগল অ্যাডসেন্সের যে অ্যাড আছে সেই অ্যাডভার্টাইজমেন্টগুলো চালায় সেখান থেকেও আমরা রেভিনিউ জেনারেট করি, বা সেভারাল টাইমস আমাদের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটাকে আমরা আইদার সেল করি, আইদার অন টাইম সেল, যে আপনি বানাইছেন, বানায় ওটাকে অ্যাট এ টাইম কোনো একটা ক্লায়েন্টের কাছে ভালো একটা অ্যামাউন্টের হেলদি অ্যামাউন্ট পেয়ে গেছেন, দেন সেটা সেলস করে দিচ্ছেন। তো এইটার জন্য আমাদেরকে আসলে কোন রাস্তায় হাঁটতে হবে, এবং এই রাস্তায় হেঁটে এরকম বেশ কিছু লার্নার রয়েছে যারা অলরেডি কিন্তু এই জায়গাগুলোতে সাকসেস। এবং আমাদের এই লার্নার যারা বিভিন্ন ব্যাচের রয়েছে তাদের ভিতরেই অনেক লার্নার রয়েছেন যে এই সেভারাল টাইমস সোর্স কোড সেল করতেছে, এরকমও লার্নার রয়েছেন ওয়ান টাইম সোর্স কোড সেল করে সেখান থেকে স্কিল মনিটাইজ করতেছে, এরকমও আছে। আবার সাবস্ক্রিপশন মুডে গিয়ে দেখা যাচ্ছে যে সেখান থেকে সাবস্ক্রিপশন বেসড একটা মনিটাইজেশন গোল তৈরি করেছে, এরকমও রয়েছে। এখন এইটার জন্য আসলে আপনার কি কি করণীয়, এই এই যে এতগুলা গোলের কথা আমি বললাম উইদাউট জব, এইগুলোর জন্য আপনার আসলে করণীয় কি? আপনি একটা অ্যাপ্লিকেশন বানিয়েছেন, সেই অ্যাপ্লিকেশনটা মানুষ কেন ফ্রি ইউজ করতে আসবে? আর ফ্রি যদি ইউজ করতে না আসে তাহলে তো গুগল অ্যাডসেন্স দিয়ে সেখান থেকে আপনি কোনো ইনকাম করতে পারবেন না। আর সেখানে যদি ফ্রি ইউজার কিংবা পেইড ইউজার যদি কেউ না আসে, সেখানে তো সাস মডেলে সাবস্ক্রিপশন বিক্রি করেও আপনি সেখান থেকে কোনো মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন না। আবার আপনার অ্যাপ্লিকেশনটা যদি এমন হয় যে সেটা আসলে কারো কাছেই বিক্রি করতে পারতেছেন না, কেউ নিবে না, কোনো বিজনেসের সঙ্গে সেটা কোপ আপ করে না, তাহলে তো হলো না। আবার ধরেন ওয়ান টাইম কারো কাছে বিক্রি করে দিবেন, সেটাও পারতেছেন না, তাহলেও তো হলো না। এজন্য আপনাকে যেটা করতে হবে, একেবারেই প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে, আপনি একজন লারাবেল ডেভেলপার, এখন আপনি লোকাল জবও পান নাই, আপনি রিমোট জবও পান নাই, আপনি ফ্রিল্যান্সিংও পান নাই, আপনি কিছুই পান নাই। বাট আপনি চান যে আপনি 6 মাস 7 মাস, কিংবা আমি ধরে নিলাম যে আপনি 1 ইয়ার আপনি হচ্ছে আহ, কি বলে আহ, কি বলে 1 ইয়ার আপনি হচ্ছে আহ, আমি ধরে নিলাম যে হচ্ছে আপনি স্ট্রাগল করে একটা প্রোডাক্ট তৈরি করতে চান, যেই প্রোডাক্ট থেকে আপনি গুগল অ্যাডসেন্স অথবা সাবস্ক্রিপশন অথবা সোর্স কোড সেল করে আপনি সেখান থেকে আপনার স্কিলটাকে মনিটাইজ করতে চান। এটার জন্য আপনার কি কি দরকার? তো এইটার জন্য প্রথম যেটা দরকার সেটা হচ্ছে, আপনি ডেফিনেটলি একজন ডেভেলপার, এবং এই ডেভেলপার হওয়ার পাশাপাশি আপনাকে আরও কয়েকটা জিনিস নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। অ্যান্ড সেই কয়েকটা জিনিস কি আমি একটুখানি বলি। প্রথমে হচ্ছে আপনার প্রথম কথা যেটা আমি একদম ডিটেলস এর আলোচনা করব ভিতরে, সেটা হচ্ছে প্রজেক্ট বিজনেস অ্যানালাইসিস প্যারামিটার্স। কারণ আপনি যেই প্রজেক্টটা ডেভেলপ করতে চলেছেন সেই প্রজেক্টটা দিয়ে বিজনেস হবে কি না, দেখেন আপনি গুগল অ্যাডসেন্স দিয়ে অ্যাড দিয়ে ইনকাম করেন, স্যাস করেন, সাবস্ক্রিপশন করেন, কিংবা সার্ভারের টাইম সেল করেন, কিংবা ওয়ান টাইম সেল করেন, আপনি যাই করেন না কেন, আপনার প্রজেক্টের যদি বিজনেস ফিটনেস না থাকে, বিজনেস অ্যানালাইসিস প্যারামিটার্সগুলো যদি আপনার না থাকে, তাহলে ওই জায়গায় গিয়ে আপনি কিন্তু ডাব্বা খাবেন। তো এই যে বিজনেস অ্যানালাইসিস প্যারামিটার, এই প্যারামিটারগুলোকে আপনি কিভাবে ঠিকঠাক করতে পারেন? এটা ঠিকঠাক করার জন্য আমি এখন আলোচনা করছি বিজনেস অ্যানালাইসিস প্যারামিটার, যে আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন। এবং ওয়ান টাইম সেল কিংবা সেভারাল টাইম সেলস যখন আপনি একটা অ্যাপ্লিকেশনকে করতেছেন, তখন কোড ক্যানিয়ন নামে একটা সুন্দর একটা মার্কেট প্লেস আছে। আপনি যদি এই কোড ক্যানিয়ন মার্কেট প্লেসের উপযোগী করে কোনো একটা অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করেন, তাহলে সেই অ্যাপ্লিকেশন থেকে ওয়ান টাইম সেল, সেভারাল টাইম সেল, সাবস্ক্রিপশন কিংবা গুগল অ্যাডসেন্স সব উপায়েই সেখান থেকে মনিটাইজেশন পসিবল। তো প্রজেক্ট বিজনেস অ্যানালাইসিস যে প্যারামিটার, এই প্যারামিটারের ভিতরে আপনাকে আসলে কি কি বিষয় নিয়ে একটুখানি অ্যানালাইসিস করতে হবে। হুট করে একটা আইডিয়া আপনার মাথায় চলে আসলো আর আপনি ওই আইডিয়া নিয়ে কোনো একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে লেগে গেলেন, এটা মোটেও করা যাবে না, এটা মোটেও করা যাবে না। আপনি আপনার যে আইডিয়া আছে সেই আইডিয়াটার পিছনে একটু ছোট্ট করে অ্যানালাইসিস করে ফেলবেন। তো বিষয়টা কেমন হবে? প্রথম অ্যানালাইসিস যেটা হবে সেটা হচ্ছে মার্কেট ডিমান্ড। যে আপনি যেই জিনিসটা বানিয়ে ইউজারকে ফ্রি ইউজ করতে দিচ্ছেন, অ্যাড মব দিয়ে, অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ করতে চাচ্ছেন, কিংবা সার্চ করতে চাচ্ছেন, কিংবা অন টাইম সেল করতে চাচ্ছেন, এখন এইখানে আপনাকে, কিংবা কোড ক্যানিয়নে সেল করতে চাচ্ছেন, আপনি যেটাই করতে চান না কেন, হ্যাঁ, এই যে একটু আগে আমি বললাম কোড ক্যানিয়ন, আমি কোড ক্যানিয়ন শব্দটাও এখানে অ্যাড করে দিই, তাতে করে আপনার বুঝতে হবে অন টাইম সেল অথবা ধরেন আপনার হচ্ছে কোড ক্যানিয়ন, আমি এই জিনিসটাও এখানে আমাদের যেই টাইটেল, এই টাইটেলের সঙ্গে অ্যাড করে দিচ্ছি। অথবা কোড ক্যানিয়নে আপনি সেল করতে চাচ্ছেন। এখন এটার জন্য আপনার কি কি থাকা চাই, এই আমি সবগুলো ওভারঅল মিলে যদি বলি, প্রথম কথা যেটা সেটা হচ্ছে মার্কেট ডিমান্ড। আপনি এমন কোনো প্রোডাক্ট বানাবেন না যেটার মার্কেটের কোনো ডিমান্ড নাই।
এই জন্য আপনি করবেন কি, একটা ইন্ডাস্ট্রি রিলেভেন্সি খুঁজে বের করবেন, এবং এই জায়গায় গিয়ে আপনি সিআরএম সফটওয়্যার বানাবেন, নাকি একটা এডমিন প্যানেল টাইপের একটা সফটওয়্যার বানাবেন, নাকি একটা ই কমার্স প্ল্যাটফর্ম বানাবেন। আহ, আপনাকে এই জায়গাটা নিয়ে একটু আপনার নিশ বা আপনার যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি চুজ করতে হবে। আপনি দেখবেন যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যখন কোম্পানিগুলো কাজ করে, এক একটা কোম্পানির নিশ কিন্তু এক এক রকম। কোনো কোনো কোম্পানি আছে দেখবেন যে ই কমার্স ইনভেন্টরি এই ধরনের অ্যাপ্লিকেশন বেশি বানাচ্ছে। কিছু কিছু কোম্পানি আছে দেখবেন যে হচ্ছে ব্যাংকিং অ্যাপ্লিকেশন বেশি বেশি বানাচ্ছে, মার্কেটিং অ্যাপ্লিকেশন বেশি বেশি বানাচ্ছে। কিছু কিছু কোম্পানি আছে যে ইউটিলিটি টাইপের অ্যাপ্লিকেশনগুলো বেশি বেশি বানাচ্ছে। তা আপনাকে না, এই যে সফটওয়্যারের জগতের একটা বিশাল ক্যাটাগরি, এখন সফটওয়্যার জগতের বিশাল ক্যাটাগরিগুলোর মধ্যে কি কি আছে দেখেন। হেলথ টেক, অনেকে আছে না, হসপিটাল, ডায়াগনস্টিক সেন্টার্স, ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট, পেশেন্ট ম্যানেজমেন্ট, এইগুলোর জন্য সফটওয়্যার বানায়, এটাকে বলে হেলথ টেক। আবার অনেকে দেখবেন যে হচ্ছে ফ্ল্যাট ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, হাউস রেন্টাল অ্যাপ্লিকেশন, রিয়েল এস্টেট অ্যাপ্লিকেশন, এগুলো বানায়, এটাকে বলা হচ্ছে রিয়েল এস্টেটের যে ক্যাটাগরি সেটা। আবার অনেকে দেখবেন যে হচ্ছে বিভিন্ন কোচিং সেন্টার কিংবা কোর্স এগুলো চালানোর জন্য অ্যাপ্লিকেশন বানায়, এটাকে বলা হচ্ছে আবার এডুটেক। আবার অনেকে দেখবেন যে মার্কেটিং রিলেটেড বিভিন্ন টুলসগুলো বানায়, যেটাকে আমরা মার্কেটিং অ্যাপ্লিকেশন বলতে পারি, লাইক আপনার সিআরএম, লাইক ইমেল মার্কেটিং অ্যাপ্লিকেশন, লাইক ফেসবুক মার্কেটিং অ্যাপ্লিকেশন। আবার অনেকে দেখবেন যে হচ্ছে আপনার শুধুমাত্র যে দোকানের হিসাবপাতি বা ব্যবসার হিসাবপাতি, লাভ লস অ্যাকাউন্টিং, এই ধরনের সফটওয়্যারগুলো বানায়, এটি কিন্তু আরেকটা ক্যাটাগরি। তো এই জায়গাতে না, আপনার নলেজ লেভেলকে চিন্তা করে আপনাকে একটা ক্যাটাগরি খুঁজে বের করতে হবে, যে যেই ক্যাটাগরিতে আপনি কমফোর্ট ফিল করেন, যে সে আমি আহ, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, তারপরে হচ্ছে আমি এইগুলো সম্পর্কে ভালো বুঝি। তাহলে আপনি ওই ক্যাটাগরিটাকে বেছে নিয়ে ওই ক্যাটাগরির জন্য কাজ করেন। বা ধরেন এরকমও হতে পারে যে আপনি যে স্কুল ম্যানেজমেন্ট, কেজি স্কুল, কোচিং সেন্টার ম্যানেজমেন্ট, মেস ম্যানেজমেন্ট, এইগুলো ভালো বুঝেন, তাহলে ওইগুলো নিয়ে করেন। যদি এরকম হয় যে আপনি অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, রিয়েল এস্টেট এইগুলো সম্পর্কে নলেজ রাখেন, ওইটা নিয়ে আপনি অ্যাপ্লিকেশন ডেভেলপ করেন। সো এরকম ক্যাটাগরির না ভাই অভাব নাই, হ্যাঁ। তারপরে এরকম হতে পারে অ্যাগ্রিকালচারাল অ্যাপ্লিকেশন হতে পারে, হ্যাঁ। তারপরে এরকমও হতে পারে যে এটাকে আমরা বলি হলো ব্যাক অফিস অ্যাপ্লিকেশন। আবার এমনও হইতে পারে যে হচ্ছে ইউটিলিটি টাইপের একটা অ্যাপ্লিকেশন। সো এই জায়গাতে আপনার যেই এক্সপার্টাইজ লেভেল, আপনি কোন বিজনেস ক্যাটাগরিটা ভালো করে বোঝেন, আপনি যে আপনি ই কমার্স ভালো বোঝেন, নাকি আপনি কাস্টমার রিলেশনশিপটা ভালো বোঝেন, নাকি সেলস ফোর্স ভালো বোঝেন আপনি, এটা না আপনাকে খুঁজে বের করতে হবে যে আমি এই জিনিসটা ভালো বুঝি। এমনও হতে পারে যে একটা পোলট্রি খামার ম্যানেজমেন্ট সিস্টেম, পোলট্রি খামার, যে মুরগির বাচ্চা কিংবা ডিম, আমি এইগুলো দেখছি, এই জিনিস নিয়ে অনেকে কাজ করে, জাস্ট পোলট্রি। এরকম অনেক সফটওয়্যার আছে যারা শুধু পোলট্রি ব্যবসার যে সফটওয়্যারগুলো, যে পোলট্রি আপনার ওই যে ডিমের ডিম উৎপাদন থেকে শুরু করে, মুরগির বাচ্চা থেকে শুরু করে, ওই যে মুরগি খাওয়ানো থেকে শুরু করে, ডিম কয় টাকা বিক্রি করলেন না করলেন, জাস্ট পোলট্রি ম্যানেজমেন্ট করে, এরকম সফটওয়্যারও আছে। আবার এরকম সফটওয়্যার আছে যে যেটা শুধুমাত্র আপনার যেই কি বলে কি বলে কি বলে হচ্ছে আহ, আহ, ভুলে গেলাম আমি, সরি, কীটনাশক। আমার আমার একটা ক্লায়েন্ট ছিল যেটা হচ্ছে ও হচ্ছে কীটনাশকের ব্যবসা করে, হ্যাঁ। যে পেস্টিসাইডস যেটাকে আমরা বলি কীটনাশক, তো পেস্টিসাইডসকে ইনভেন্টরি ম্যানেজ করার জন্য, ওইটার প্রোডাকশন ম্যানেজ করার জন্য একটা সফটওয়্যার। বা ধরেন আরও একটা সিম্পল এক্সাম্পল দিই, ধরেন আপনার বাড়ির আশেপাশে অনেক ইটের ভাটা আছে, আছে না? ইটের ভাটাতে ইটের মনে করেন একেবারে লেবার কস্ট থেকে শুরু করে ইট কয়টা বানাইলো না বানাইলো, কত টাকা সেল করলো, এই রিলেটেড একটা সফটওয়্যার আপনি বানাইলেন। তাহলে চিন্তা করে দেখেন তো আপনার বাসার আশেপাশে বা আপনার এলাকাতে কতগুলো ইটের ভাটা আছে। এরকম যদি 50টা ইটের ভাটা আপনি ধরতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ওইখান থেকে কিন্তু একটা বিজনেস দাঁড়ায় যাবে ভাই, বুঝছেন? আবার ধরেন যে আপনি একটা জিমনেশিয়াম ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে পারেন, জিমনেশিয়াম মেম্বারশিপ ম্যানেজমেন্ট সিস্টেম। আপনার শহরে বা ঢাকার আশেপাশে দেখবেন এখন অনেক জিমনেশিয়াম, জিমনেশিয়ামের ভেতরে কি কি সাবস্ক্রিপশন আছে বা কি কি মেম্বার্স আছে, তাদের একটা ম্যানেজমেন্ট সিস্টেম, সেখান থেকে কিন্তু আপনি ওই সফটওয়্যারটা জিমনেশিয়ামে বিক্রি করতে পারেন। আবার একটা রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এখন ঘটনা হচ্ছে তারপর ধরেন হচ্ছে টেইলর শপ, যে দর্জির দোকান। আপনি চিন্তা করে দেখেন, একটা খুব সিম্পল বিজনেস আইডিয়া, আপনাদের এলাকাতে এরকম অনেক দর্জির দোকান আছে, যে দর্জির দোকানদারের মালিকেরা মোটামুটি ধরেন একটু শিক্ষিত। তারা চাই একটা সফটওয়্যার কিন্তু ইউজ করে না, তারা ম্যানুয়ালি খাতা কলমে রসিদ টসিদ কাটতেছে, ইনভয়েস দিচ্ছে ম্যানুয়ালি। আপনার হচ্ছে
হাইট কত, ওয়েট কত, আপনার কাফ কত, কলার কত, বিভিন্ন ফিতা দিয়ে মেপে 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 খাতার মধ্যে নোট করে রাখে। তো এটা নিয়ে ডেফিনেটলি একটা টেইলার শপের জন্য বা দর্জির দোকানের জন্য একটা হ্যাসেল। তাহলে ওদেরকে টার্গেট করে একটা সফটওয়্যার আপনি কিন্তু বানাতে পারেন, যে হচ্ছে যেটা দর্জির দোকানের কাস্টমারকে ম্যানেজ করবে। আবার এর মনেও হতে পারে যে আপনি দেখেন, আপনি যদি শুধু ঢাকা শহরেই দেখেন, আপনি থাউজেন্ডস অফ চশমার দোকান আছে, কোনো চশমার দোকানে কিন্তু ওইভাবে তাদের যে চশমাগুলো আছে, কোন ক্লায়েন্টের বা কোন কাস্টমার কোন চশমা কিনছে না কিনছে, কার পাওয়ার কত, এগুলো এখনও ম্যানুয়ালি করে। তো আপনি ওই রকম রিলেটেড একটা নিশ বেছে নিয়েও কিন্তু জাস্ট ওই ক্যাটাগরি ধরেও যে চশমার দোকান ম্যানেজ করার জন্য আপনি একটা সফটওয়্যার বানাবেন, আপনি কিন্তু ওইটাও পারেন। আবার ধরেন আপনার এলাকাতেই অনেক টাইলস, স্যানিটারি, তারপর ফিটিংস, যেটাকে আমরা বলি হচ্ছে আহ, বিভিন্ন হোম অ্যাক্সেসরিজ, যেগুলো যে হচ্ছে টাইলস বিক্রি করে, সিমেন্ট বিক্রি করে, রড বিক্রি করে, তারপরে হচ্ছে বিভিন্ন হার্ডওয়্যার বিক্রি করে, এরকমের দোকান কিন্তু অ্যাভেলেবল। আপনি এই ধরনের কোনো দোকানকেই দেখবেন না যে ওরা ওদের বিজনেসকে ম্যানেজ করার জন্য, এরকম হয়তো বা খুব হার্ডলি খুঁজে পাওয়া যাবে দুই একটা, যে তারা সফটওয়্যার ইউজ করে। মোস্ট অফ দেম আর কিন্তু সফটওয়্যার ইউজ করছে না। তো ওইটাকে আপনি একটা বিজনেস নিশ হিসেবে ধরে নিতে পারেন, যে ঠিক আছে আপনি টাইলস, রড, সিমেন্ট, তারপরে হচ্ছে এগুলো বুঝেন, ঠিক আছে, এটার জন্য একটা আপনি বানান। বা ধরেন ফার্নিচার শপ, আপনি দেখেন জাস্ট আপনার এলাকাতে কতগুলো ফার্নিচার শপ আছে, মোস্ট অফ দেম কেউই দেখবেন ওই ফার্নিচার শপ ম্যানেজ করার জন্য কোনো অ্যাপ্লিকেশন এই মুহূর্তে ইউজ করছে না। তো জাস্ট আপনি যদি আপনার এলাকার বাজারটাতে একটা চক্কর লাগান, আপনি এরকম মানে আমি থাউজেন্ডস বলবো না, হান্ড্রেডস অফ বিজনেস আইডিয়া আপনি খুঁজে পাবেন, যেই জায়গাটায় একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করে মানুষের জীবনকে সহজ করে দেওয়া সম্ভব, যে জায়গাতে একটা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করে বিজনেস এনহ্যান্স করা পসিবল। জাস্ট আপনার এলাকা যদি কোনো একটা মফস্বলেও যদি আপনার বাড়ি হয়, কিংবা শহরতলিতে যদি আপনার বাসা হয়, বা ধরেন যে কোনো একটা বিভাগীয় শহরে, একটা থানা শহরেও, উপজেলাতেও যদি আপনার বাসা হয়, আপনি জাস্ট একটু বাজারে একটা চক্কর লাগাবেন। চক্কর লাগালে আপনি বুঝবেন যে হচ্ছে এই ব্যবসাগুলো কোনো সফটওয়্যার ইউজ করে না। সো তাদেরকে যদি আমি একটা সফটওয়্যার দেই, তাহলে হবে কি, তাদের বিজনেসটা যেরকম ইনক্রিজ করবে, সেই সাথে আপনারও একটা মনিটাইজেশন স্কোপ তৈরি হবে। তো এই জন্য আপনি করবেন কি, ইন্ডাস্ট্রি রিলেভেন্সি নিয়ে একটু পড়াশোনা করবেন। আর কখনোই এমন করবেন না যে অমুক বলেছে বা অমুকে একটা সফটওয়্যার বানাইছে, আমি ওরকম একটা বানাবো। দরকার নাই, আপনি নিজের বুদ্ধি খাটান, দেখবেন যে আপনি সাকসেসফুল হয়ে গেছেন। এবং এই জায়গায় গিয়ে আমরা শুরুতেই যেটা করি সেটা হচ্ছে আমরা কম্পিটিটর নিয়ে অনেক চিন্তা ভাবনা করি। সো এখন অলরেডি এরকম একটা অ্যাপ্লিকেশন বাজারে আছে, আপনি আরেকটা বানাইলে যে চলবে না, বিষয়টা কিন্তু এরকমও না। হ্যাঁ। সো কম্পিটিটর কারা না কারা এইসব নিয়ে একেবারেই মাথার ভিতরে কোনো হেডেক নেবেন না। এই সফটওয়্যারের দুনিয়াটা হচ্ছে একটা মহা সমুদ্রের মতো। একটা সমুদ্রের ভিতরে যদি 100 জন জেলে মাছ ধরতে নামে, আপনি দেখবেন যে ওই 100 জনই মাছ পাবে, একজনের সঙ্গে আরেকজনের দেখাই হবে না, কম্পিটিশন তো দূরের কথা। হ্যাঁ। তো এজন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যখন একদম স্মল পর্যায়ে আছেন, সেইটা হচ্ছে আহ, একেবারে কম্পিটিটিভ অ্যানালাইসিস নিয়ে অনেক বেশি চিন্তা করার কোনো দরকার নেই। আপনি আপনি যা পারেন ওইটা বানান, দেখবেন যে আপনি যেইটাই বানাবেন সেটাতে যদি মিনিমাম একটা কোয়ালিটি আপনি দিতে পারেন, আপনি কাস্টমার পাইলে আরও 10 জন একই সফটওয়্যার যদি বানায় তারাও কাস্টমার পাবে। হ্যাঁ। এটা হচ্ছে দ্য রিয়েলিটি। তবে হ্যাঁ, আপনি এই কম্পিটিটরের কাছ থেকে একটা অ্যাডভান্টেজেস নিতে পারেন। যে ধরেন আপনি একটা ইনভেন্টরি বানাবেন, বা একটা ওয়্যার হাউস বানাবেন, বা একটা বাইং অ্যাপ্লিকেশন বানাবেন, বা একটা সেলিং অ্যাপ্লিকেশন বানাবেন, বা একটা ইনভয়েস অ্যাপ্লিকেশন বানাবেন, আপনি যাই বানান না কেন ভাই। তো ওই রকম অ্যাপ্লিকেশন তো আরও আছে, ইন্ডাস্ট্রিতে আছে না, গুগলে সার্চ করলে আপনি অনেক পাবেন। ধরেন আপনি গুগলে সার্চ করে যদি একটা মনে করেন যে ইনভেন্টরি অ্যাপ্লিকেশন লিখে যদি গুগলে সার্চ করেন, গুগলে এরকম অনেক ফ্রি ফ্রি কিংবা প্রিমিয়াম অনেক ইনভেন্টরি অ্যাপ্লিকেশন পাবেন। ওরকম একটা অ্যাপ্লিকেশন থেকে আপনি করতে পারেন কি, আইডিয়া নিতে পারেন। আইডিয়া নিয়ে সেখান থেকে কিছু ইউনিক সেলিং পয়েন্ট আপনি বের করতে পারেন, একটা ফিচার গ্যাপ নিয়ে অ্যানালাইসিস করতে পারেন। ওকে ফাইন, এই ইনভেন্টরি অ্যাপ্লিকেশনটা এই 5টা ফিচার দিচ্ছে, আমি হচ্ছে এই 5টা ফিচার দিব না, আমি হচ্ছে এই 4টা ফিচার দেবো বা 3টা ফিচার দেবো, যেটা ইউজারদের দরকার। হ্যাঁ। যেটা ইউজারদের হচ্ছে আহ, দরকার। তো এই জায়গাতে ফিচার গ্যাপ, যেটা এই ফিচার্স গ্যাপ নিয়ে আপনাকে হচ্ছে, আপনি এই জায়গাতে কাজ করে কিন্তু একটা উইন উইন সিচুয়েশনে চলে যেতে পারেন। এরপর হচ্ছে টার্গেট অডিয়েন্স, আমি এই জায়গায় একটু লিখে ফেলি, সেটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস। তো এখান থেকে আপনি তো আপনার মার্কেট ডিমান্ড যেটা, তারপরে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস, এই বিষয়গুলো নিয়ে চিন্তা করে আপনি অ্যাপ্লিকেশন বানালে অ্যাকচুয়ালি এই যেই
পয়েন্টগুলো আমি বলেছি, এই প্রত্যেকটা পয়েন্টেই আপনি সাকসেসফুল হতে পারেন। তারপরে টার্গেট অডিয়েন্স, যে আপনার অডিয়েন্স কারা। আপনি করতে পারেন কি, এখন দেখবেন যে টার্গেট অডিয়েন্স আমার এই লোকগুলা, তাদেরকে নিয়ে একটা ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন। এমনিতে তো অনেক সময় বিভিন্ন ফেসবুক গ্রুপে আপনারা সময় দেন, একটা ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন, তাদেরকে বিভিন্ন পরামর্শ দিতে পারেন, টার্গেট অডিয়েন্সের একটা লিস্ট তৈরি করতে পারেন। ধরেন আপনি একটা ছোট্ট ই কমার্স অ্যাপ্লিকেশন বানাইছেন, এখন ওই ই কমার্সটাকে কার কার কাছে সেল করবেন এরকম 100টা তালিকা তৈরি করেন। ফেসবুকে কত মানুষ ই কমার্সের ব্যবসা করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ই কমার্সের ব্যবসা করে, ফেসবুকে করে না? এরকম 100 জনের একটা তালিকা করতে পারবেন না ফেসবুকে পেজ দেখে দেখে? ওই 100টা জায়গায় ফোন দেন, হ্যাঁ, করে আপনার একটা টার্গেট অডিয়েন্স আপনি সেট করেন। এরপরে হচ্ছে আপনি আপনার মনিটাইজেশন সেট করবেন এবং প্রাইসিং সেট করবেন, যে আপনার টার্গেট অডিয়েন্সের ক্যাপাবিলিটি কতটুকু। একটা জিনিস মাথায় রাখবেন, সফটওয়্যারের কোনো দাম হয় না, সফটওয়্যারের কোনো ফিক্সড প্রাইস বলে কিছু নাই। একটা সফটওয়্যারের কাস্টমাররা কতটুকু, বা আপনার টার্গেট অডিয়েন্স যারা, বা আপনার কাস্টমার যারা, তারা কতটুকু ক্যাপাবিলিটি রাখে, তারা কতটুকু ক্যাপাবিলিটি তারা রাখে, হ্যাঁ, যে কতটুকু তারা কতটুকু ক্যাপাবিলিটি রাখে। কতটুকু ক্যাপাবিলিটি মানে আমি আশা করি বুঝাইতে পারছি, হ্যাঁ, যে হচ্ছে তারা আপনাকে 500 টাকা দিতে পারবে, নাকি 1000 টাকা দিতে পারবে, নাকি হচ্ছে 200 টাকা দিতে পারবে। এটা একটা টার্গেট অডিয়েন্সের উপরে সেট করে অ্যাকচুয়ালি আপনি আপনার সফটওয়্যার প্রাইসিং রাখবেন। আমরা অনেক সময় ওই যে হাসাহাসি করি না, ফেসবুকে 5,000 টাকা ই কমার্স বিক্রি করতেছে, 10,000 টাকা ই কমার্স বিক্রি করতেছে, হাসাহাসির কিছু নাই ভাই। আসলে সফটওয়্যারের গোলটাই তো ওরকম। আপনি দেখেন না, এই যে প্লে স্টোর থেকে কিংবা কোড ক্যানিয়ন থেকে $30 $35 কত ভালো ভালো প্রজেক্ট কিনে নেওয়া যায়। $30 মানে কত হাজার, আপনার সামথিং লাইক 4,000 5,000 টাকা হতে পারে। সো সফটওয়্যার বিজনেসটাই তো এরকম, যে হচ্ছে আপনি 4,000 5,000 কিংবা 10,000 টাকায় একটা সফটওয়্যার সেল করবেন, কিন্তু 100 জনের কাছে সেল করবেন। 10,000 টাকা করে যদি 100 জনের কাছে আপনি সেল করেন, তাহলে চিন্তা করে দেখেন এখানে 10,000 × 100 কত দাঁড়ায়। তো সেইটা হচ্ছে আপনার সফটওয়্যারের অ্যাকচুয়াল প্রাইস। তো একটা ই কমার্স অ্যাপ্লিকেশন বা একটা ইনভেন্টরি অ্যাপ্লিকেশন কেউ 15,000 টাকায় বিক্রি করে দিল, হাসাহাসি করার কারণ নাই, নিয়মিত এটা 15,000 টাকা করে ওরকম আপনি আরও 50 জনের কাছে বিক্রি করেন, তাহলে 5 15 75, আপনার ওইখানেই কিন্তু 7.5 লক্ষ টাকার একটা বিজনেস আপনার হয়ে যাবে। হ্যাঁ, সো সফটওয়্যার বিজনেসগুলো ভাই ওভাবেই হয়। বাট আমরা যে এইগুলো নিয়ে হাসাহাসি করি, একদম না, একদম না। আপনি 500 টাকারে বিক্রি করেন, আপনি 500 টাকা দিয়ে 500 জনের কাছে বিক্রি করেন, তাহলে আপনার সফটওয়্যারের টোটাল প্রাইস হচ্ছে কত? 500 টাকা দিয়ে 500 জনের কাছে যদি বিক্রি করেন আপনি, 2.5 লাখ টাকা হচ্ছে। তো টার্গেট অডিয়েন্সটা ওভাবে সেট করে আপনার প্রাইসিংটাও আপনি ওইভাবে সেট করবেন, যে যেন আপনার জিনিসটা বেচা হয়। হ্যাঁ, তাছাড়া আপনি আপনার টার্গেট অডিয়েন্স হচ্ছে সে 4,000 বা 5,000 টাকা দিতে কেপাবল, সেই যে অনলাইনে বিভিন্ন ই কমার্স বা ফেসবুকে যে বিভিন্ন ই কমার্সের ব্যবসাগুলো করে ছোট ছোট বিজনেসম্যান, আপনার কি মনে হয় যে এই ছোট ছোট বিজনেসম্যান যারা আছে, এরা লাখ লাখ টাকা দিয়ে সফটওয়্যার কেনার ক্ষমতা রাখে বা এবিলিটি রাখে? নো, নেভার, কখনোই না রে ভাই। কারণ তাদের বিজনেসটাই তো হচ্ছে একটা ফেসবুক পেজে খুবই মাইক্রো লেভেলের একটা বিজনেস, হয়তো বা মাসিক ট্রানজ্যাকশনই হয় না 5 লাখ 7 লাখ টাকা, হয়তো সেটাই হয় না। তো সেইখানে আপনি কিভাবে এক্সপেক্ট করতে পারেন যে তারা 5 লাখ 7 লাখ বা 10 লাখ টাকা দিয়ে আপনার সফটওয়্যার নিবে? নিবে, জীবনে নিবে না। সো আপনার টার্গেট অডিয়েন্সের উপরে বেস করে আপনি একটা প্রাইসিং সেট করবেন, এবং ওইখান থেকে আপনার ব্যবসাটা শুরু হবে, বিজনেসটা শুরু হবে। আপনার অডিয়েন্সের বিজনেস গ্রো করবে, ধীরে ধীরে আপনার বিজনেসও সেখান থেকে কি হবে, ডে বাই ডে গ্রো করবে। এরপরে আপনি এই জিনিসটা করার সময় কস্ট এবং প্রফিটেবিলিটি, যে আপনার এটা ডেভেলপমেন্ট করতে বা সার্ভ করতে কস্ট হচ্ছে কত আর আপনি প্রফিট করবেন কত, এটাও কিন্তু ক্যালকুলেশনে রাখা লাগবে। যে বিষয়টা যেন আবার এমন না হয়ে যায় যে এমনভাবে প্রাইসিং সেট করলেন যে আপনার 10 টাকা লাভ হয়, খরচ হয় 15 টাকা, তাহলে তো হলো না। এরপরের প্যারামিটার যেটা, সেটা হচ্ছে সেলস প্রজেকশন লাগবে একটা আপনার, যে আপনি 6 মাসে কতগুলা মানুষের কাছে সেটা আপনার সার্চ কিংবা সাবস্ক্রিপশন কিংবা সোর্স কোড সেল, এটার প্রজেকশন দরকার আপনার। উইদাউট প্রজেকশন কিন্তু কাজ হবে না। আপনার যখন এটার একটা প্রজেকশন থাকবে, আপনার একটা প্ল্যানিং থাকবে যে আমি 6 মাসে আমার সফটওয়্যারটাকে 50 জন মানুষের কাছে সেল করতে চাই, তখন না আপনার ভিতরে একটা টার্গেট কাজ করবে। এবং ধরেন একটা সফটওয়্যারকে আপনি 10 জনের কাছে সেল করছেন, তারপরে আর সেল হচ্ছে না, কেন সেলস হচ্ছে না? ওখানে কি কি ফিচার্স আপনার আরও এডিশনাল দরকার, হ্যাঁ, বা কী কী
ফিচার্স সেখানে হলে সফটওয়্যারটা সেল হবে, তখন ওই চিন্তাভাবনাগুলো কিন্তু আপনার সেলস প্রজেকশনের ভেতরে চলে আসবে। এরপরে আমরা শুরুতেই যেটা নিয়ে চিন্তা করি সেটা নিয়ে আসলে পরে চিন্তা করতে হবে। আমরা শুরুতেই চিন্তা করি হচ্ছে স্কেলেবিলিটি অ্যান্ড আপডেট। আমরা শুরুতেই চিন্তা করি যে আমরা কিভাবে আমরা থাউজেন্ডস অফ আমরা চিন্তা করি যে কিভাবে শুরুতেই আমরা থাউজেন্ডস অফ মিলিয়নস অফ ডাটা ম্যানেজ করব, এটা করব সেটা করব। আই থিঙ্ক এই চিন্তা ভাবনাটা আসলে অনেক পরের চিন্তা ভাবনা। যখন আপনার বিজনেস বড় হবে তখন ছোট অবস্থাতে বা ইনিশিয়াল পর্যায়ে এটা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকারই নেই। এরপরে হচ্ছে আপনার সাপোর্ট অ্যান্ড মেইনটেনেন্স। কারণ আপনি যখন সফটওয়্যারটা সেল করবেন তখন তো আপনার টুকটাক সাপোর্ট দরকার হবে, মেইনটেনেন্স দরকার হবে, সেগুলো তো আপনাকে দিতে হবে। তো সেটা নিয়েও আপনার একটা প্রজেকশন থাকবে। এরপরে 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 আপনি করবেন কি, আপনার অ্যাপ্লিকেশনটা যখন ডেভেলপ করবেন, আপনার প্রজেক্ট বিজনেস অ্যানালাইসিস প্যারামিটার যেগুলো, এই প্যারামিটারগুলো তো আপনার ঠিক হয়ে গেল। এখন আপনার সফটওয়্যারটাকে তো সেল করতে হবে বা স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার বানাতে হবে। সো কোড কোয়ালিটি দরকার এখানে, হ্যাঁ। কারণ আপনার সফটওয়্যারের ভিতরে যদি অনেক বাগ টাক থাকে তাহলে তো আসলে কোনো প্যারামিটারি বা কোনো অ্যানালাইসিসই আপনার কোনো কাজে আসবে না অ্যাকচুয়ালি। এই জন্য আপনার প্রজেক্ট কোয়ালিটি বা কোডিং কোয়ালিটি যেটা, এই কোয়ালিটি আপনাকে ঠিক রাখতে হবে। আপনি সফটওয়্যারটা সেল করতে চান বা হচ্ছে সাস মডেলে কাজ করতে চান বা ধরেন যাই করতে চান না কেন, কোয়ালিটি মাস্ট। এজন্য করতে হবে কি, পিএইচপি লারাবেলে পিএসআর বলে একটা বিষয় আছে, হ্যাঁ। পিএসআর 1 যেটাকে বলে হচ্ছে বেসিক কোডিং স্ট্যান্ডার্ড, পিএসআর 2 কোডিং স্টাইল গাইড, পিএসআর 4, হ্যাঁ। এরকম বেশ কিছু নিয়ম নীতি আছে সোজা কথা। তো যারা পিএইচপি লারাবেল ডেভেলপমেন্ট আপনারা শিখবেন, এই পিএইচআর স্ট্যান্ডার্ডস যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। তাহলে হবে কি, আপনি সোর্স কোডটা কোড ক্যানিয়নে বলেন বা ন্যাশনাল মার্কেট প্লেসে বলেন বা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বলেন, খুব ইজিলি এটাকে সেল করতে পারবেন। কারণ তারা সেল করার আগে বা কেনার আগে যারা একটু বুদ্ধিমান তারা নিশ্চয়ই কোডিং কোয়ালিটি বলেন স্ট্যান্ডার্ড যে বিষয়গুলো আছে সেগুলো চেক করবে। এবার সোর্স কোড যখন আপনি সেল করবেন, সো এখানে তো আমি বললাম এখানে পিএসআর স্ট্যান্ডার্ডসের যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাকে ম্যানেজ করতে হবে কোড কোয়ালিটিতে। নাম্বার 2, ক্লিন অ্যান্ড রিডেবল কোড। যখন আপনার এই সফটওয়্যারটা কেউ কিনবে, সোর্স কোড সহ কেউ কিনে নেবে, তখন যদি কোডের রিডিবিলিটি না থাকে, ক্লিন না থাকে, তাহলে তো মানুষ কিনবে না রে ভাই, হ্যাঁ। কিনবে না, ফালাই দিবে। সো এটা রাখতে হবে। এরপরে যেটা হচ্ছে হবে প্রপার ইউজ অফ লারাবেল ফিচার্স। এটা লারাবেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় এরকম লারাবেল অ্যাপ্লিকেশন দেখে থাকি যে যেখানে শুধু অ্যাপ্লিকেশনের যে খোসলাটা ওইটাই লারাবেল, ভেতরে লারাবেল নাই, ভেতরে হয়তো বা র পিএইচপি দিয়ে কাজকর্ম করে ফেলছে, এরকম কিন্তু অনেক সিনারিও আছে, অনেক কেস এরকম আছে। এরকম ঘটনা কিন্তু ঘটানো যাবে না, বুঝছেন। প্রপার ইউজ অফ লারাবেল ফিচার্স, আমি আবারও বলছি, যে ধরেন লারাবেলের ভিতরে এলোকুয়েন্ট ওআরএম আছে, আপনি এলোকুয়েন্ট ওআরএম দিয়ে কাজ না করে আপনি মনে করেন যে র করে লিখে ফেলছেন, তাহলে ওই আপনার স্ট্যান্ডার্ড হলো না, তখন ওই সফটওয়্যারটা কেউ নিবে না কিন্তু। তারপর ধরেন লারাবেলে ব্লেড টেমপ্লেট ইঞ্জিন ঠিকঠাক মতো ইউজ করেন নাই, আপনি সেখানে র পিএইচপি দিয়ে আপনি ধরেন লুপ টুপ ঘুরে ছেড়ে দিয়েছেন, ব্লেড টেমপ্লেট ইঞ্জিন নিয়ে কাজ করার কথা করেন নাই আপনি, হ্যাঁ। হলো না। বা ব্লেড টেমপ্লেট ইঞ্জিনের ভিতরে বিজনেস লজিক নিয়ে আসাটা খুবই একটা ব্যাড প্র্যাকটিস, নিয়ে আসছেন, হলো না। মিডল ওয়্যারের ঠিকঠাক ইউজ করলেন না, সার্ভিস কন্টেইনার ডিপেন্ডেন্সি এক্সটেনশন, যেভাবে একটা প্রপার লারাবেল অ্যাপ্লিকেশন হওয়ার কথা সেভাবে যদি প্রপার হওয়া না হয়, তাহলে ওই যে বলেন না, অনেকেই কোড ক্যানিয়নে হার্ড রিজেক্ট খাইছি, অ্যাপ্রুভ হয় না ভাই, অনেক চেষ্টা করছি অ্যাপ্রুভ হয় না। হয় না কেন? এই যে এই কারণগুলোর কারণে হয় না। আমি যতগুলো পিডিএফ দেখাচ্ছি, পিডিএফে যে যে পয়েন্টগুলো দেখাচ্ছি আমি, অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলোর কারণে হয় না। এই পয়েন্টগুলো যদি আপনার মিসিং থাকে, আপনার প্রোডাক্ট অনেক ভালো হোক, আপনার কোড ক্যানিয়নে ওটা অ্যাপ্রুভ হবে না, সেল হবে না, ভালো রিভিউ আসবে না রে ভাই, বুঝছেন। সো এই জিনিসগুলো মেনটেন করলে হবে কি, আপনার প্রোডাক্টের একটা ফিউচার তৈরি হবে সোজা কথা। এছাড়া মডিউলার কোড লেখা শিখতে হবে, মেইনটেনেবল কোড লেখা শিখতে হবে। মডিউলার কোড মানে আপনার একটা অ্যাপ্লিকেশনের ভিতরে যদি 10টা ফিচার থাকে, 10টা ফিচারের জন্য 10টা আলাদা আলাদা মডিউল থাকবে, 10টা আলাদা আলাদা মডিউলার কোড লেখার একটা প্র্যাকটিস আপনার তৈরি করতে হবে। সিকিউরিটি মাস্ট। আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যদি সিকিউরিটি না থাকে, তাহলে দেখবেন যে আজকে এই ডস অ্যাটাক হয়েছে, কালকে এই ফিশিং হয়েছে, ওই ফিশিং হয়েছে, তখন এই যে যেগুলো প্ল্যান করছেন না আপনি, ওইগুলো একটা প্ল্যানও আপনার কাজে দেবে না। এই জন্য লারাবেলের যে সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসগুলো আছে এগুলো মাস্ট। এছাড়া অ্যাপ্লিকেশনের ভিতরে প্রপার লগিং এবং এরর হ্যান্ডেলিং, এই বিষয়গুলো লাগবে। এবং
এই জায়গায় শুরুতেই আমরা বিগিনাররা যেই বিষয়ে খুবই হেডেক খাই সেটা হচ্ছে পারফরমেন্স স্কেলেবিলিটি। এটা অনেক পরের বিষয়, অনেক পরের বিষয়। এটা নিয়ে আমরা কখন চিন্তা করব? অপটিমাইজেশন নিয়ে বা পারফরমেন্স নিয়ে, যখন কিনা যখন কিনা আমাদের বিজনেসটা বড় হবে, তখন আমরা অপটিমাইজেশন পারফরমেন্স এগুলো নিয়ে চিন্তা করব। তার আগে আসলে এই বিষয়গুলো নিয়ে মোটেও হেডেক নেওয়া যাবে না। কারণ আগেই যদি আপনি এটা নিয়ে হেডেক নেন, তাহলে এইটার থেকেও যে বিষয়গুলো আগে গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু করা হয়ে উঠবে না। এখানে প্রত্যেকটা কাজের কিন্তু স্টেপ সেট করা আছে যে কার পরে কোনটা আপনি করবেন, কার পরে কোনটা করবেন, কোনটা 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 জিনিসগুলো আপনি ওয়ান বাই ওয়ান ম্যানেজ করবেন। এখন আপনার অ্যাপ্লিকেশন যখন একদম সুপ্রিম লেভেলে চলে যাবে, আমরা শুরুতেই কিন্তু অনেক সময় চিন্তা করি যে আমার অ্যাপ্লিকেশনের ভিতরে ইউনিট টেস্ট নাই, টেস্ট কেস লেখা নাই, আমার অ্যাপ্লিকেশনটা মনে হয় কোড ক্যানিয়নে অ্যাপ্রুভ হবে না বা সেল করতে পারবো না। বিষয়টা এরকম না। টেস্ট কেস দরকার নাই শুরুতে। কোড ক্যানিয়নে অ্যাপ্রুভ করাতেও টেস্ট কেস দরকার হবে না আপনার। যদি থাকে তাহলে ভালো, সেটা হচ্ছে আপনার ওই যে ফিউচার প্ল্যান বা ধরেন ডাটাবেজের ম্যানেজমেন্ট। হ্যাঁ, শুরুতেই আপনার ডাটাবেজের ম্যানেজমেন্ট যে খুব ভালো হবে তা কিন্তু না, বাট অ্যাপ্লিকেশনটা ধীরে 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 যখন বড় হবে, ডাটাবেজের যে ইউজ কেস সেগুলো আপনার ভালো হতে হবে, মানে ধীরে 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 হবে। তারপর ধরেন প্যাকেজ, আপনি কী কী প্যাকেজ ইউজ করছেন, আরও কী কী প্যাকেজ ইউজ করলে ভালো হয়, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু পরের চিন্তা ভাবনা, আগের না। আগে আপনার বাড়ি বানাইতে হবে রড সিমেন্ট ইট বালু দিয়া, তারপরে না আপনি প্লাস্টার করবেন, ডিস্টেম্পার করবেন। তো আগেই যদি আপনি বাড়িতে কী কী রং করবেন, গ্লাস লাগাবেন ওই চিন্তা করেন, তাহলে হবে? হবে না। এরপরে আসেন আপনার এনভায়রনমেন্ট কনফিগারেশন, তারপরে হচ্ছে কোড ফরম্যাটিং। আমরা এটা কোড ফরম্যাটিংটা অবশ্য সবসময় লাগবে। সেটা হচ্ছে আপনার কোডের যে ওরিয়েন্টেশন সেগুলো ঠিকঠাক ফরম্যাটিং করা আছে কিনা, সাজানো গোছানো আছে কিনা। এই যে পয়েন্টগুলো আমি বলছি, আপনি যদি এই পয়েন্টগুলো ম্যানেজ করতে পারেন, আপনি কোড ক্যানিয়নে হার্ড রিজেক্ট খাবেন না, সফট রিজেক্টও খাবেন না। এক চান্সে আপনার প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি সেল করতেও পারবেন। এরপরে আসেন ভার্সনিং এবং ডকুমেন্টেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে সোর্স কোড দিয়ে আপনি যখন ওয়ান টাইম সেল বা সেভারাল টাইম সেলসে চলে যাবেন বা সাবস্ক্রিপশনে চলে যাবেন হটএভার, তখন আপনার এই ভার্সনিং এবং ডকুমেন্টেশন অত্যন্ত প্রয়োজন হয়ে পড়বে। সো ডকুমেন্টেশন নিয়েও কিন্তু আগে ভাগে চিন্তা করার কোনো দরকার নাই। আপনি আগে অ্যাপ্লিকেশনটা বানাবেন, তারপরে যদি আপনি সেই প্রজেক্টটা কোড ক্যানিয়নে সেল করতে চান, তখন আপনার অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, একটা লারাবেল অ্যাপ্লিকেশনের ডকুমেন্টেশনে কী কী থাকলে আপনার অ্যাপ্লিকেশনটা কোড ক্যানিয়নে অ্যাপ্রুভ হবে? অনেক সময় এই ডকুমেন্টেশনের জন্যই দেখা যাচ্ছে আপনার প্রজেক্ট অ্যাপ্রুভ হয় নাই। এরকম কেস প্রচুর। বা ডকুমেন্টেশনের জন্য আপনার সফটওয়্যারটাকে আপনি ওয়ান টাইম বলেন বা মাল্টিপুল টাইম বলেন, আপনি সেল করতে পারেন নাই। তো এটার জন্য কী থাকতে হবে? নাম্বার ওয়ান, আপনার প্রজেক্টের একটা ছোট একটা ইন্ট্রোডাকশন থাকবে, যে প্রজেক্টটা আসলে কি। তারপরে কি থাকবে? আপনার প্রজেক্টটাকে রান করাতে সিস্টেম রিকোয়ারমেন্ট কী কী লাগে সেগুলো সুন্দর করে আপনার মেনশন করা থাকবে। তারপরে আপনার যে প্রজেক্টটা বা সোর্স কোডটাকে কিনে নেবে, তার তো প্রজেক্টটা ইনস্টল করতে হবে। তো অবশ্যই আপনার একটা ইনস্টলেশন গাইডলাইন থাকতে হবে, তাছাড়া কিন্তু এই সোর্স কোডটাকে আপনি সেল করতে পারবেন না। এছাড়া যদি আপনার প্রজেক্টের ভিতরে কোনো অ্যাডমিন প্যানেল থাকে, তাহলে সেই অ্যাডমিন প্যানেলের কনফিগারেশনসগুলো কী আছে সেগুলো ডকুমেন্টেশনের ভিতরে সুন্দর করে লিখতে হবে। আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে যে ফিচার্সগুলো আছে সেই ফিচার্সগুলো কীভাবে ইউজ করতে হয় না হয়, সেই বিষয়ক একটা গাইডলাইন আপনার যে ডকুমেন্টেশন সেই ডকুমেন্টেশনের ভিতরে থাকতে হবে। এবং আরও একটা বিষয় অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে কাস্টমাইজেশন। কারণ একটা জিনিস মনে রাখবেন, যে আপনার অ্যাপ্লিকেশনটা যখন কেউ কিনে নেবে সোর্স কোডটা, সে তার মতো করে হয়তো সেই সোর্স কোডটাকে মডিফাই করবে। সো কাস্টমাইজেশন বা কী কোথায় কোথায় কি চেঞ্জ করলে কি হবে না হবে সেই সংক্রান্ত গাইডলাইন যদি থাকে, তাহলে তো খুবই ভালো। এই সফটওয়্যারটার সেলস রিটেনশন যেটা, এটা অনেকখানি বাড়বে। যদি আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে কোনো ট্রাবল শুটিং থাকে, আপনি সেটাকে আপনার ডকুমেন্টেশনের ভিতরে অ্যাড করে দিতে পারেন। আপনার অ্যাপ্লিকেশনটা কীভাবে ডেপ্লয় করতে হবে সেটা অ্যাড করে দিতে পারেন, যে আমার অ্যাপ্লিকেশনটা আমি এভাবে বানাইছি, তুমি এভাবে ডেপ্লয় করো। মাস্ট। যদি আপনার অ্যাপ্লিকেশন আপডেট করার কোনো ফার্দার চিন্তাভাবনা থাকে, হ্যাঁ, সেটা মাস্ট আপনার লাগবে। এই জিনিসগুলো হচ্ছে সোর্স কোড যদি সেল করতে চান, তাহলে ডকুমেন্টেশনের ভিতরে এই ফিচার্সগুলো লাগবে। লাগবে আপনার সাপোর্ট অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন, কারণ সোর্স কোড যখন আপনি সেল করে দিয়েছেন, তখন আপনি সাপোর্ট দেবেন না, মেনটেনেন্স দেবেন না, তাহলে তো ওই সোর্স কোড কেউ নেবে না। এই জন্য সাপোর্টের জন্য কার সাথে যোগাযোগ করবে, কন্ট্যাক্ট ইনফরমেশন কী হবে, এটাও ডকুমেন্টেশনের ভিতরে থাকবে। আর বিশেষ করে কোড ক্যানিয়নে যদি কেউ প্রজেক্ট সেল করতে চান, তাহলে কোড ক্যানিয়নের একটা লাইসেন্সিং বিষয় রয়েছে। প্রত্যেকটা প্রজেক্টেই দেখবেন যে কোড ক্যানিয়ন লাইসেন্স কি ইউজ করে এক প্রজেক্ট অ্যাপ্রুভ করা, 1 ইয়ার 2 ইয়ার করে করে
লাইসেন্সিং করার যে বিষয়টা, এটা লারাভেল প্রজেক্টে থাকতেই হবে। না থাকলেও সমস্যা নাই, বাট এটা থাকলে দেখবেন যে আপনার ওই রিজেক্ট খাওয়ার সম্ভাবনা কমে যাবে। আর সোর্স কোডটা যখন আপনি সেল করতেছেন, তখন অবশ্যই আপনার ডকুমেন্টেশনে আপনার প্রজেক্টের যে ফাইল ফোল্ডার স্ট্রাকচার আছে সেটা লাগবে ভাই, আদারওয়াইজ হবে না। যদি আপনার অ্যাপ্লিকেশনের ভেতরে মাল্টিপল ল্যাঙ্গুয়েজ থাকে, যদি থাকে, তখন আপনার মাল্টি ল্যাঙ্গুয়েজের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনার লাগবে, লোকালাইজেশন যেটাকে আমরা বলি লারাবেল। আদারওয়াইজ কিন্তু দরকার নেই। যদি আপনার পুল ল্যাঙ্গুয়েজ, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, এরকম অনেক ল্যাঙ্গুয়েজ যদি আপনার থাকে, সেক্ষেত্রে ডকুমেন্টেশনে সেটা দরকার। আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে যদি কোনো এক্সটার্নাল লাইব্রেরিজ বা প্যাকেজেস থাকে, তাহলে কী কী আছে সেটাও আপনার ডকুমেন্টেশনে দরকার। আমরা এই সোর্স কোড সেল করতে গিয়ে ডকুমেন্টেশনে অনেক সময় আমরা ধরা খেয়ে যাই, যে প্রপার ডকুমেন্টেশন না থাকার কারণে প্রজেক্টটা আপনার কি হলো না, সেল হলো না, বা আপনার অ্যাপ্রুভ হলো না। ডকুমেন্টেশনে এই বিষয়গুলো আপনার লাগবে। এরপরে স্পেশালি যেটা আমি বলবো সেটা হচ্ছে, আপনি যদি স্পেশালি চিন্তা করেন যে না, আমি সাস টাস এত কিছুতে যাব না, আমি শুধুমাত্র কোড ক্যানিয়নেই সেল করব, এরকম যদি চিন্তা ভাবনা আপনার থাকে যে অনলি কোড ক্যানিয়নে সেল করব, তাহলে কোড ক্যানিয়নের কিছু সাবমিশন গাইডলাইন আছে। এই সাবমিশন গাইডলাইনগুলো আপনাকে ফলো করতে হবে। তাহলে কী কী সাবমিশন গাইডলাইন প্রজেক্টের থাকে লারাবেলের ক্ষেত্রে? এটা শুধু লারাবেলের ক্ষেত্রে নয়, যে কোনো প্রজেক্টের জন্যই প্রযোজ্য। সেটা হচ্ছে আপনার একটা প্রজেক্টের টাইটেল, ডেসক্রিপশন, এগুলো ঠিকঠাক মতো আপনাকে লিখতে হবে। একটা প্রজেক্টের সুন্দর নাম দিলেন, প্রজেক্টের যে ডেসক্রিপশন হলো আপনার, সেই ডেসক্রিপশনের ভিতরে আপনার কোর এলিমেন্টগুলো সুন্দর করে লেখা থাকলো যে আপনার প্রজেক্টটা কী আসলে। তারপরে কোড ক্যানিয়নের জন্য 80x80 একটা থাম্বনেল ইমেজ লাগে, একটা 80x80 একটা ইমেজ লাগবে। তারপরে লাগবে কি, এই বিষয়গুলো অবশ্য সহজ, কিছু ইনলাইন প্রিভিউ ইমেজ লাগবে, আপনার অ্যাপ্লিকেশনের বেশ কিছু স্ক্রিনশট লাগবে। তারপরে কি লাগবে, নিচের দিকে যদি আমরা আসি, মেইন ফাইল থাকবে। অর্থাৎ আপনার সোর্স কোডটাকে আপনি কিভাবে সাজাবেন, আপনি মেইন ফাইল নামে একটা ফাইল তৈরি করবেন। এরপর এই যে মেইন ফাইল নামে যে ফাইলটা আপনি তৈরি করেছেন, এই মেইন ফাইলের ভেতরে আপনি সোর্স কোড, হ্যাঁ, এই মেইন ফাইলের ভেতরে আপনি সোর্স কোড বলেন, তারপরে হচ্ছে সোর্স কোড বলেন, তারপরে হচ্ছে আপনার এখান থেকে ডকুমেন্টেশন বলেন, হ্যাঁ, এগুলো মেইন ফাইলের ভেতরে রাখতে হবে আপনাকে। এটা হচ্ছে ফাইলের স্ট্রাকচার মেনটেন করতে হবে আপনাকে। তারপরে আপনার এসকিউএল ডাম্প, হ্যাঁ, যদি কোনো এসকিউএল ফাইল থাকে সেটা। তারপরে আপনার প্রজেক্টের জন্য যদি কোনো এক্সটার্নাল অ্যাসেটস ফাইল থাকে, সেটা আপনাকে মেইনের ভেতরে অ্যাকচুয়ালি রেখে দিতে হবে। তো কোড ক্যানিয়নে সাবমিশনের জন্য আবার এই গাইডলাইনগুলো আপনাকে ফলো করতে হবে। তারপরে লাগবে কি, আপনার প্রজেক্টের জন্য একটা যেটাকে বলে হচ্ছে আমরা প্রিভিউ স্ক্রিনশট, আপনার একটা প্রিভিউ স্ক্রিনশট লাগবে। তারপর লাগবে কি, আপনার প্রজেক্ট সাবমিশন করার জন্য কিছু ট্যাগস লাগবে, যে প্রজেক্টটা যেন কোড ক্যানিয়নে সার্চ করলে পাওয়া যায়। হ্যাঁ, এরপরে আপনার কোড ক্যানিয়নে যখন আপনি সাবমিট করবেন, সাবমিট করার সময় রিভিউয়ারকে একটা মেসেজ লিখতে হয়। এই মেসেজটা অনেক ইম্পর্ট্যান্ট। রিভিউয়ারকে কোনো মেসেজ যদি আমরা লিখি, তাহলে ওই মেসেজটা অ্যাকচুয়ালি কীভাবে লিখতে হবে, এই জায়গায় গিয়ে অনেক সময় আমরা একটু ডান্ডা খেয়ে যাই। মানে হচ্ছে এই মেসেজটা ঠিকঠাক মতো লেখা হয় না, দ্যাটস ওয়াই এই জায়গাতে গিয়ে একটা ফেইল কেস জেনারেট হতে পারে। আপনি কোনো একটা রিভিউয়ের কাছে মেসেজ লিখলে, মেসেজের ভেতরে ছোট ছোট একটা ডিসক্রিপশন রেখে দেবেন, একটা এক্সাম্পল এরকম হতে পারে। আমি একটা এক্সাম্পল এখানে লিখে রেখেছি, কিছু ডেমো ইনফরমেশন দিয়ে দেবেন এই রিভিউয়ারকে, রিভিউয়ার ওই অ্যাপ্লিকেশনটা এক্সপ্লোর করতে পারে। ইনস্টলেশন ইনস্ট্রাকশন যদি থাকে দিয়ে দিলেন, স্পেশাল যদি কোনো ইনস্ট্রাকশন দিয়ে থাকে সেটা দিয়ে দিলেন, দেন ফাইনাল একটা থ্যাংক ইউ দিয়ে দিলেন। অর্থাৎ এই যে ইন্ট্রোডাকশন, ডেমো ইনফরমেশন, ইনস্টলেশন ইনস্ট্রাকশন, তিনটা, স্পেশাল ইনস্ট্রাকশন চারটা, আর একটা ফাইনাল থ্যাংক ইউ, পাঁচটা। এই পাঁচটা এলিমেন্ট যদি আপনার রিভিউয়ারের কাছে আপনি যখন মেসেজ লিখবেন, অনলি ফর দ্য কোড ক্যানিয়ন পারপাসেস, আপনার দেখবেন যে এই জায়গায় ফেইলিওর চান্স অনেকখানি কমে যাবে। সো দ্যাট ইজ দ্য final overview, that how we can monetize our application for free user, for free applications, otherwise using Google AdSense or SaaS subscription or Code Canyon several time sales or one time sales, whatever। আর এই বিষয়গুলোকে যদি আপনি ম্যানেজ করে আপনার একটা দুইটা প্রজেক্ট থাকে, সে আমি ধরে নিলাম আপনি এভাবে একটা প্রজেক্ট করেছেন, তাহলে আপনার রিমোট জব বলেন, লোকাল জব বলেন, ফ্রিল্যান্সিং বলেন, এই প্রজেক্ট আপনাকে অনেক দূর নিয়ে যাবে, অনেক দূর। আর আপনাকে অনেকগুলো প্রজেক্ট করতে হবে, মাথা থেকে এই ধারণা বের করে ফেলেন। আপনি জাস্ট একটা বা দুইটা ক্যাটাগরি চুজ করবেন, নিশ চুজ করবেন, একটা বা দুইটা প্রজেক্ট আইডিয়া চুজ করবেন, যেই আইডিয়াগুলো রিসার্চ করে 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 আপনি ফাইনালি একটা অ্যাপ্লিকেশন বানাবেন বা দুটো অ্যাপ্লিকেশন বানাবেন।
কারণ 10টা অ্যাপ্লিকেশনের পিছনে সময় দিয়ে ব্যাড প্রোডাক্ট ডেভেলপ করার থেকে বরং একটা অ্যাপ্লিকেশনের পিছনে যদি আপনি একটু লেগে থেকে একটা গুড প্রোডাক্ট ডেভেলপ করেন, এটা আপনার জন্য অনেক বেশি, আমি বলবো যে, এফেক্টিভ হবে। ওকে। সো এখানে আহ, যে ইনফিনিটি কেয়ারসের সাপোর্ট টিম রয়েছেন, মার্কেটিং টিম রয়েছেন, ওনাদের পক্ষ থেকে আপনারা কেউ আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া, আমি এখনো প্রবাবলি জয়েন করতে পারিনি আনফরচুনেটলি। ওকে, ভাইয়া, আমরা তাহলে একটু মানে ফরওয়ার্ড যাই, তো আমরা কিছুক্ষণের মধ্যে আবার ওনাকে ফ্লোর দেওয়ার ট্রাই করি। ঠিক আছে। আপনাদের যে কোশ্চেনগুলো আছে, আপনারা হ্যান্ড রেজ করেন ওয়ান বাই ওয়ান। আমরা প্রশ্ন থাকতে পারে আপনাদের। এই যে আমি একটা টোটাল সামারি নিয়ে আলোচনা করলাম, যদিও এটা অনেক লম্বা আলোচনা, দ্যাট ইজ অনেক লম্বা আলোচনা, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। আমি ওভারঅল একটা সামারাইজ করলাম বিষয়টাকে, যাতে করে আপনারা যে কি পয়েন্টগুলো আছে সেই কি পয়েন্টগুলো ধরে উঠতে পারেন এবং একটা অবজারভেশন এখান থেকে আপনারা নিতে পারেন। প্লিজ রেইজ এনি ওয়ান ইয়োর হ্যান্ড উইথ এনি কোশ্চেন্স। জি, আসিফ মুস্তফা সাজিদ ভাই বলেন। ইয়াসিন ভাই, আপনার কি কোনো কোয়েশ্চেন ছিল? কোয়েশ্চেন থাকলে কাইন্ডলি আবার হ্যান্ডটা রেজ করবেন, বা আপনারা চাইলে চ্যাট বক্সে ড্রপ করতে পারেন, বাট ইফ পসিবল তাহলে হ্যান্ড রেজ করে কাইন্ডলি কোয়েশ্চেন দিয়ে। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? আসিফ ভাই, আপনার কি শোনা যাচ্ছে না? কাইন্ডলি একটু জোরে বলুন। আই প্রিজিউম আসিফ মোস্তফা ভাইয়ের মাইকে কোনো সমস্যা হচ্ছে, তাহলে রাবিল ভাই আমরা নেক্সট কাউকে ফ্লোর দিয়ে দিই। ওকে। আজমল হোসেন ভাইয়া, আপনি কাইন্ডলি একটু আপনার মাইকটা আনমিউট করে কোয়েশ্চেন করবেন। জি, আসসালামু আলাইকুম। জি বলেন। জি, কুটকানিয়ানের অনেক প্রজেক্ট তো ওই আমরা আসলে ফ্রিতেও অনেক সময় ডাউনলোড করা যায় আর কি। উম, যায়। সেই ব্যাপারগুলোতে মানে কারণ আমার একটা প্রজেক্ট যদি আমি কুটকানিয়ারে রাখি, তাহলে এই ব্যাপারটুকু আমি কিভাবে হ্যান্ডেল করব যাতে এটা অন্য কেউ করতে না পারে আর কি। দরকার নেই তো আপনার, করুক না, চোর তো থাকবেই, তাই না? আচ্ছা। ডিজিটাল অ্যাসেটের ক্ষেত্রে এটা হবেই, বাট ওইটাকে তো হেডেক না, হ্যাঁ। আপনি ওটাকে আপনার হচ্ছে না, মানে আপনার সাবজেক্ট থেকে আপনি ওটাকে এই করে দেন। যেরকম ধরেন, একটা সিম্পল একটা এক্সাম্পল বলি। আহ সেই যে আপনাদেরকে আমরা পড়াই, হ্যাঁ, ইনরোল করে যদি 10 জন পড়ে, এরকম আরো 5-7 জন হয়তো বা পাওয়া যাবে যারা ইনরোল করেনি। সো এখন এই যে আরো ধরেন 4-5 জন বা 2-3 জন পাওয়া যাবে যারা ইনরোল করে নাই, হয়তো বা ক্রেডেনশিয়াল শেয়ার করেছে কেউ। উম, তো ওইটাকে যদি আমরা চিন্তা করি, কনসিডার করি, তাহলে আপনাদেরকে তো সুন্দর করে আর পড়াইতে পারবো না, তাই না? তখন ওইটার পিছনে দৌড়ে যাবে। সো আপনার প্রজেক্টটা সেল হয়েছে 10 বার, ভালো কথা। আমি ধরে নিলাম আরো 3 জন বা 7 জন, আমি ধরে নিলাম তার থেকেও বেশি, হয়তো বা আরো 50 জন ফ্রি ডাউনলোড করছে। ওইটাকে যদি আপনি হেডেক করে নেন, তাহলে এই আপনার মেইন কোর টার্গেট থেকে আপনি আবার সরে আসবেন, বুঝছেন? ওইটাকে আপনি জাস্ট আউট অফ ইওর কনসার্ন, আপনি কনসার্ন থেকে বাদ দিয়ে দেন। কারণ উইন্ডোজ অপারেটিং সিস্টেমও কিন্তু বাঙালি ক্র্যাক করে ইউজ করে, তাই না? জি, ইউজ কোটি কোটি বাঙালি ইউজ করতেছে, করতেছে না? শুধু বাঙালি না, সারা ওয়ার্ল্ডেই করতেছে, করতেছে কিনা বলেন? জি, জি করতেছে। তাই জি, বলে কি মাইক্রোসফটের ব্যবসা বসে আছে? তাই তো। এরকম আরো হাজার হাজার সফটওয়্যার আমরা ক্র্যাক করে ইউজ করতেছি, কিন্তু সেগুলো ব্যবসা কি বসে আছে? নাই তো। জি, ধন্যবাদ, থ্যাংক ইউ আপনার। বুঝতে পারছেন? এখন ওই জি, জি, ক্র্যাক প্রিভেনশন করার জন্য তারা যদি অনেক ব্যয় করে, তাহলে তারা মেইন বিজনেস ফোকাস থেকে সরে আসবে, কিন্তু তখন ওইটা দাবড়াতেই ওদের টাইম চলে যাবে, বুঝছেন? জি, জি, থ্যাংক ইউ। সো এই মাইন্ডসেটটা নিয়ে আসতে হবে, তাহলে দেখবেন এটা কোনো প্রবলেম না। জি মঞ্জুর ভাই বলেন।
আই প্রিজিউম ওনার মাইকের সমস্যা হয়েছে। আমি দেখছি যে আমাদের চ্যাট বক্সে আমাদের ক্যারিয়ার পাথ নিয়ে কয়েকটা কোয়েশ্চেন আছে, তার জন্য আমি রিকোয়েস্ট করবো রিয়ান রিয়ান ভাইয়াকে একটু ফ্লোর নেওয়ার জন্য। রিয়ান ভাইয়া কাইন্ডলি একটু ফ্লোরটা নেবেন। আই হোপ আপনার নেটওয়ার্ক প্রবলেম। অ্যাপোলোজাইজ, ওনার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তাহলে আমরা একটু নেক্সটে চলে যাই। আমরা নেক্সট কাউকে কোয়েশ্চেন করার জন্য চলে দিচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? জি আচ্ছা জি। জি 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 ওকে ওকে, তাহলে আমি একটু বলার চেষ্টা করছি। ইয়েস So, আমি আমার ক্যামেরাটা অন করছি। তো আমাকে কি দেখা যাচ্ছে? ইয়েস ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই সেশনটা দেখছেন। রাবিল ভাইয়াকে অনেক থ্যাংক ইউ সুন্দর একটা সেশন নেওয়ার জন্য। আমি হচ্ছে ছোট্ট করে আমাদের যে পিএইচপি লারাভেল এন্ড ভিউজেএস এর যে আমাদের যে ক্যারিয়ার পাথটা আছে এই ক্যারিয়ার পাথ সম্পর্কে একটু বলছি। বেসিক্যালি হচ্ছে আপনারা সবাই অলরেডি জানেন যে আমাদের পিএইচপি লারাভেল এন্ড ভিউজেএস উপর একটা কমপ্লিট ক্যারিয়ার পাথ আমরা লঞ্চ করেছি, যেখানে হচ্ছে আমরা 60টিরও বেশি লাইভ ক্লাসের থ্রুতে হচ্ছে আমরা এই পুরো ফুল স্ট্যাক লারাভেল ক্যারিয়ার পাথটা কভার করব। এবং এখানে আমাদের পিএইচপি এবং ফ্রন্ট এন্ডের জন্য যে বিখ্যাত লাইব্রেরি ভিউজেএস আছে সেটা আমরা কভার করছি। এবং এই পুরো এন্টায়ার ক্যারিয়ার পাথে কিন্তু 15টিরও বেশি প্রজেক্ট করা হবে। এই প্রজেক্ট গুলো একেবারে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, যা কিনা আপনি আপনার প্রোফাইলে অ্যাড করতে পারবেন বা সিভিতে যোগ করতে পারবেন। এবং আপনি কোথাও আটকে গেলে প্রবলেমে পড়লে এগুলোকে সলিউশনের জন্য কিন্তু প্রতিদিনই 6 বেলার মতো সাপোর্ট সেশন কিন্তু আমাদের এখানে থাকছে। আমি যদি আরেকটু যদি বলি যে আমাদের হচ্ছে এই ক্যারিয়ার পাথে লারাভেলের যে ডিপ্লয়মেন্টের যে গাইডলাইনটা আছে সেটা কিন্তু আমরা এখানে প্রোভাইড করছি। এবং কোর্সটি শেষে আমরা আপনাদেরকে ইন্টারভিউ হ্যান্ডবুক প্রোভাইড করব, যে হ্যান্ডবুকের মধ্যে ইন্টারভিউ রিলেটেড কি ধরনের কোয়েশ্চেন আপনারা ফেস করবেন, সো এই বিষয়গুলো কিন্তু মেনশন থাকবে। এবং এই পুরো কোর্সটি শেষে থাকছে আমাদের জব প্লেসমেন্ট সাপোর্ট, যেখানে হচ্ছে আমরা আমাদের ওভার 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানিতে ডিরেক্ট জব প্লেসমেন্ট অপরচুনিটি নিয়ে কাজ করব। যেমন আমরা অলরেডি 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানি যেমন পাঠাও, গোজাইন, প্রাভেল, প্রিয় সব, স্বাধীন সহ ওভার 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানির রিক্রুটমেন্ট প্রসেস আমরা হ্যান্ডেল করে থাকি। এর মধ্যে যদি কারো কোনো কোয়েরিজ থাকে আমাকে জানাতে পারেন। আর হচ্ছে আপনাদের জন্য যেটা বলছি, আমাদের এই লারাভেল ক্যারিয়ার পাথের যে কোর্সের যে ফিটা থাকছে সেটা হচ্ছে 7,000 টাকার মতো। বাট হচ্ছে আমরা আপনাদের জন্য একটা ডিসকাউন্ট অফার রেখেছিলাম, যেটা হচ্ছে আলাদা একটা প্রোমো কোড ছিল আমাদের, যেটা আমি এখন অ্যাপ্লাই করি। আচ্ছা, আমি মনে হয় স্ক্রিনটা যদি শেয়ার করে আপনাদেরকে একটু দেখাতে পারতাম তাহলে সুবিধা হতো। ওকে, আই গেস দেখা যাচ্ছে। তো এখানে যদি ঈদ সালামি এই প্রোমো কোডটা যদি অ্যাপ্লাই করেন, ঈদ সালামি 35, এটা যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু 7,000 টাকার কোর্সটা 4,550 টাকা, ইট মিনস হচ্ছে 35% আরো ডিসকাউন্ট এটা এনরোল করতে পারবেন বা এভেইল করতে পারবেন। তো সালামি কিন্তু আজকে আপনি অন্য কারো কাছে গিয়ে চাইলে দিবে না, বলবে যে ঈদ অনেক আগে শেষ হয়ে গেছে। তো বাট আমরা কিন্তু স্টিল আপনাকে এটা দিচ্ছি। তবে আমরাও ডেফিনেটলি ওই নিয়মের বাইরে যেতে পারবো না, তো এটা কিন্তু যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। অলরেডি গতকাল এটা অফ হয়ে যাওয়ার কথা ছিল, বাট স্টিল আপনাদের রিকোয়েস্টের উপর বেস করে এটাকে এখন পর্যন্ত অন রাখা হয়েছে। বাট এটা ডেফিনেটলি অফ করে দেওয়া হবে, এবং অফ করে দিলে কিন্তু আপনাদের জন্য কস্টিংটা বেশি পড়ে যাবে। তো আমি বলবো যে দ্রুত এনরোল করে নেন। আর এই ব্যাচের ক্লাসগুলো এই মাস থেকে স্টার্ট হয়ে যাবে। এবং কোর্সে কি কি থাকছে, কোর্সে কি কি মডিউল থাকছে, সিম্পলি হচ্ছে এই ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইটে আসার পরে হচ্ছে এখানে একটু নিচের দিকে যদি যান, সেক্ষেত্রে কোর্স আউটলাইন নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আউটলাইনটা অ্যাজ আ পিডিএফ আকারে আপনি দেখতে পাবেন। সো এই ছিল আমার সাইড থেকে এতটুকুই। আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে বা কোনো কোয়েশ্চেন থাকে, সো সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি আমার সাথে রিচ করতে পারেন। এবং এনরোল করার সময় যদি কোনো হেল্প প্রয়োজন হয় বা কোনো বাগ বা ইস্যু ফেস করেন, সিম্পলি আমার সাথে রিচ করবেন। আমি হচ্ছে আমার যে নাম্বারটা আছে, কন্ট্যাক্ট নাম্বারটা, সেটা হচ্ছে আমি কমেন্ট বক্সে আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি।
এখান থেকে জাস্ট লিখে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে শোনার জন্য। তো আমি আমার জায়গা থেকে এন্ড করছি। কারো কোনো ইস্যু হলে আমি এখনই নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিব, জাস্ট এখানে রিচ আউট করলেই হবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ রিয়ান ভাইয়া। তাহলে রাব্বি ভাই, আমরা আমাদের কোয়েশ্চেন আনসার সেশন আবার ফেরত চলে যাই। আমাদের চ্যাট বক্সে কয়েকটা কোয়েশ্চেন এসেছে ভাইয়া। আসসালামু আলাইকুম। জি, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি আমাকে শুনতে পাচ্ছেন? জি। রাব্বিল হাসান ভাই উনি কি লিভ নিচ্ছেন? ও না, আমি হচ্ছে সরি, আমি মিউট হয়েছিলাম, সরি, শুনতে পাইনি, এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি আচ্ছা, কেমন আছেন ভাই? এই তো ভাই ভালো আছি, বলেন। আমার অনেক দিনের শখ ছিল, আমার সে 2020 সাল থেকে যখন লারাভেল শুরু করি তখন থেকেই আপনার একটা এম ছিল আপনার সঙ্গে কথা বলা, যাক এর মাধ্যমে আপনার সঙ্গে কথা বলার সুযোগ হলো, আলহামদুলিল্লাহ। তবে আমার জিজ্ঞাসাবাদ এমনটা ছিল যে আমরা যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি বা কাজ করি, তো ডিজাইনের ক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি একটু দুর্বল। হ্যাঁ, মানে ডিজাইনের ক্ষেত্রে দুর্বল কিরকম, মানে দেখা যায় যে আমরা একটা ফ্রন্ট এন্ডের একটা HTML5 এর একটা নিছি, বুটস্ট্র্যাপ একটা থিম নিয়ে নিছি, যেভাবে ফ্রি রিসোর্স হোক বা পেড রিসোর্স নেওয়ার পর ওটা ডেভেলপমেন্ট করে আমরা মানে ক্লায়েন্টকে কাজ করে দিই। কিন্তু এই যে কোড আয়ন যেটা মানে কোড আয়ন যেটা আপনি আপনি এর জন্য বলছিলেন, যেটা করবেন সেটা হচ্ছে যে জি আহ, যারা একটু ভালো ডিজাইন সেন্স আছে যাদের, হ্যাঁ, মানে ইউআই ইউএক্স নিয়ে যাদের জি একটু অ্যাডভান্টেজেস আছে, আপনি তাদের হেল্প নিতে পারেন। আমি এই জায়গায় বলবো যে আপনি নিজে ওই রোলটা প্লে করেন না, কারণ ওই রোল প্লে করতে গেলে আবার ডেভেলপমেন্টে বাধা পড়ে যেতে পারে, বুঝছেন? জি এরকম আমরা কোনো কি বন্ধু ওই বান্ধব বা টিম মেম্বার যদি থাকে তাহলে খুবই ভালো হয়, যে যে জি হচ্ছে ওই আপনাকে ডিজাইন যে হেল্প থিমটা করবে। জি থাকবে বলেন। ওই থিমটার মধ্যে সামান্য কাস্টমাইজেশন করে কি আমরা কোড কায়নের মধ্যে আমরা কি আপলোড করতে পারবো প্রজেক্ট না গুলো? না না, কোড ক্যানিয়নে ধরে কাস্টমাইজেশন ফেলবে। না, নতুন করে বানাতে হবে। হ্যাঁ, আপনি বানান, মোটামুটি একটা বানান, অত সুন্দর হতে হবে কোড ক্যানিয়নে বিষয়টা এরকমও না। হ্যাঁ, মোটামুটি একটা হলে হবে, মানে অ্যাকসেপ্টেবল একটা ডিজাইন থাকলেই কোড ক্যানিয়নে প্রজেক্টে অ্যাপ্রুভ হয়। হ্যাঁ, বা জি থিম ফরেস্টে অনেক হাই ফান্ডা ডিজাইন লাগে, যেটা কোড ক্যানিয়নের জন্য ম্যান্ডেটরি না। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমরা হ্যান্ড রেজ করে যারা আছেন তাদের প্রশ্নগুলো শেষ করে দেন হচ্ছে চ্যাট বক্সের প্রশ্নগুলো আমি একটা একটা করে উত্তর দেব। আর কোনো প্রশ্ন আছে কি হ্যান্ড রেজ করেছেন যারা? ভাইয়া আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন কি? জি, আসিফ ভাই বলেন। জি। ভাইয়া যদিও একটু আগে কোশ্চেনটা করে দিয়েছে, বাট তারপরেও আমরা যে কিছু জায়গায় আছে, যেমন বুটস্ট্র্যাপ মেডের কাছে কিছু টেমপ্লেট থাকে, সেই টেমপ্লেট গুলো কি কিছুটা কাস্টমাইজ করে আর কি কোড ক্যানিয়নে দেওয়া যাবে কিনা? মানে কিসের টেমপ্লেট বলেন তো, আরেকবার বুঝি নাই। বুটস্ট্র্যাপ মেড নামে একটা সাইট আছে যেখানে হচ্ছে ফ্রিতে কিছুটা কিছু, কাস্টমাইজ করলে হবে না কিন্তু। হ্যাঁ মানে ভাই, একটা বেশ খানিকটাই কাস্টমাইজ করা যাবে আর কি, মানে ওইটা কোনো একদম ইস্যু না। ওই এইচটিএমএল চ্যাট সিএসএস তো থেকে চ্যাট শুরু জিপিটি, করে। এইচটিএমএল সিএসএস নিয়ে আপনি কেন চিন্তা করতেছেন ভাই? না না না, HTML CSS নিয়ে চিন্তা করছি না, মানে বিষয়টা হচ্ছে একদম স্ক্র্যাচ থেকে যদি আমি থিম ডেভেলপ করতে যাই সেই ক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে আর কি। তো সেই সেক্ষেত্রে জন্য আপনাকে আমি একটা বুদ্ধি দেই, শোনেন। একবারে স্ক্র্যাচ থেকে আপনি একটা ইউআই কিট বানায় নেবেন। একটা লারাবেল অ্যাপ্লিকেশন বানাতে কি লাগে? একটা টেবিল লাগে, একটা সাইড মেনু বার লাগে, একটা ন্যাপ বার লাগে, তাই না? জি একটা ভাই। ড্রপ ডাউন লাগে, একটা চার্ট লাগে, একটা কার্ড লাগে, এরকম 10-12টা কম্পোনেন্ট লাগে। ওগুলি তো ঘুরে ফিরে হয়, তাই না, ইউজ হয়। জি আপনি যেটা করবেন, আপনার একটা ইউআই কিট বানায় নেবেন, একটা এইচটিএমএল সিএসএস দিয়ে এরকম একটা ড্যাশবোর্ড টাইপের একবার কোড একটা সুন্দর করে করে নিলেন, বুঝেন নাই? দিয়ে জি আপনি ওটাই বারবার রিইউজ করবেন, বুঝতে পারছেন? তাহলে সমস্যা নাই। হ্যাঁ, বাট আচ্ছা। একেবারে ফ্রি যেগুলো আছে না, ওগুলো ইউজ করেও কোড ক্যানিয়নে প্রজেক্ট যে নাই তা কিন্তু না, আছে। হ্যাঁ, আছে। এরকম বেশ কিছু পুরনো প্রজেক্ট কোড ক্যানিয়নে খুঁজে পাবেন আপনি এখনো, যেগুলো হচ্ছে ওই যে বুটস্ট্র্যাপ অ্যাডমিন, তারপরে হচ্ছে বুটস্ট্র্যাপের আরো ফ্রি ফ্রি টেমপ্লেট আছে না, জি ভাইয়া। ওগুলো ইউজ করে বেশ কিছু প্রজেক্ট আপনি কোড ক্যানিয়নে পাবেন, এখনো পাবেন, বাট ওগুলো পুরনো প্রজেক্ট। হ্যাঁ, এখন নিউ প্রজেক্টের জন্য এই জিনিসগুলো চ্যালেঞ্জিং হবে আপনার জন্য, বুঝছেন?
জি ভাই, বুঝতে কারণ পেরেছি। ওই টেমপ্লেট গুলো না অলরেডি ওভার ইউজড হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা। হুম, ওভার ইউজড। হুম। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ওকে, নেক্সট। মঞ্জু ভাই, আপনার যদি কোয়েশ্চেন শেষ হয়ে থাকে তাহলে কাইন্ডলি আপনার হ্যান্ডটা লোয়ার করে আহ, যদি না হয়ে থাকে তাহলে কাইন্ডলি কোয়েশ্চেন শেষ করুন। আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো এক এক করে কোয়েশ্চেন করতে, যাতে ওভারল্যাপ না করে এবং রেলেভেন্ট কোয়েশ্চেন করে। ভাই, আই প্রিজিউম আর কারো হয়তো কোনো কোয়েশ্চেন নেই আমাদের বলার জন্য। চ্যাট বক্সে কয়েকটা কোয়েশ্চেন এসেছে। ভাইয়া, চ্যাট বক্সে রিসেন্ট যে কোয়েশ্চেনটা এসেছে যে মিনিমাল নিউ টেমপ্লেট ইঞ্জিনের ব্যাপারে। আচ্ছা, আমি চ্যাট বক্সের প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। নিউ টেমপ্লেট ইঞ্জিন উই শুড ইউজ। হ্যাঁ, অবশ্যই ইউজ করতে পারেন রাকিবুর রহমান ভাই। এহসান ভাই বলেছেন ভাই কোড ক্যানিয়নের বিষয়গুলো কি কোর্সে দেখানো হবে? এই বিষয়গুলো নিয়ে এখনই আমি অলমোস্ট অনেকখানি আলোচনা করে দিয়েছি। তো এছাড়াও আমি কোড ক্যানিয়ন বিষয়ক যে ডক আছে আমার, সেই ডকগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে, হ্যাঁ, যাতে করে আপনারা ওইখানে সাকসেস হতে পারেন। এহসান ভাই, এটা কোর্সের ভিতরে আমি শেয়ার করে দেবো আপনাদের সাথে ওই বিষয়ক যে ইনস্ট্রাকশনগুলো আছে, হ্যাঁ, কোড রাইটিং, লাইসেন্সিং ইনস্ট্রাকশনগুলো আমি শেয়ার করে দেবো আপনাদের সঙ্গে। আর হচ্ছে অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে এরকম বেশ কিছু প্রজেক্টও আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, যাতে ওইগুলো দেখে আপনারা একটা আইডিয়া নিতে পারেন, বুঝছেন? আচ্ছা, তারপরে আসি হচ্ছে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করার কন্ডিশন কি? আমার লাস্ট অলমোস্ট 7বার রিজেক্ট খেয়েছি। গুগল অ্যাডসেন্সের যে পলিসিগুলো আছে, খালি পলিসিগুলো সুন্দর করে একবার পড়বেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যাড প্লেসমেন্ট ক্রাইটেরিয়াগুলো একবার পড়বেন। আশা করি যে রিজেক্ট খাওয়ার কোনো অপশন নাই, হয়ে যাবে একবারেই। তারপরে হচ্ছে নিচের দিকে আসি। শাথিল আহমেদ ভাই কোর্স বিষয়ক যে প্রশ্নগুলো করেছেন, আপু আপনি একটু নিয়ে নেবেন। মঞ্জুর ভাই বলেছেন রাবিল ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আমি একজন নিউ ভাই বলতে পারেন। ওয়েলকাম। আপনাদের কোর্সের আউটলাইন দেখলাম, সেখান থেকে বেসিক জানা লাগবে। বেসিক এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো, এগুলো অলরেডি প্রি রেকর্ডেড ভিডিও আমি প্রোভাইড করা শুরু করে দিয়েছি। এরকম আপনাদের বেসিক জাভাস্ক্রিপ্ট যেগুলো লাগবে, এগুলো প্রি রেকর্ডেড ভিডিও অলমোস্ট সবগুলো দেওয়া হয়ে গেছে। ওখানে হচ্ছে প্রি রেকর্ডেড ভিডিওর 26টা লেকচার। বেসিক জাভাস্ক্রিপ্ট না, অলমোস্ট ভালোভাবেই জাভাস্ক্রিপ্ট সুন্দর করে 26টা লেকচার দিয়ে আমি কভার করেছি প্রি রেকর্ডেড। তার মধ্যে 19টা লেকচার অলরেডি আমি ড্যাশবোর্ডে দিয়ে দিয়েছি ছাত্রদের, আর হচ্ছে 60টা লেকচার আছে। তাহলে জাভাস্ক্রিপ্টের যেই আপনাদের লাগে এটা দেওয়া হয়ে যাবে। আর হচ্ছে এইচটিএমএল সিএসএস এগুলো অনেক ফ্রি রিসোর্সেস আছে। আপনারা যদি চান যে হচ্ছে ভাই এইচটিএমএল এর রিসোর্সেস দেন, আমি দিয়ে দেবো। আই হ্যাভ অলরেডি দিস। এগুলো খুব সহজ বিষয়, হ্যাঁ। আর হচ্ছে পিএইচপিরও প্রি রেকর্ডেড ভিডিও আমার, জাভাস্ক্রিপ্টের আর 60টা ভিডিও আছে, হয়তোবা 19টাই শেষ করে ফেলছে, আর 60টা আছে। 26টা লেসন, ওটা হচ্ছে লারাবেল শুরু করার আগে যে বেসিক জাভাস্ক্রিপ্ট লাগে, এগুলো প্রি রেকর্ডেড সেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাচ্ছেন। সেই সাথে এইগুলোর উপরেও হচ্ছে হাসিন ভাই সেশন নেবেন, জাভাস্ক্রিপ্ট, বেসিক পিএইচপি এগুলোর উপরেও নেবে, টেইলউইন্ড সিএসএস এর উপরেও নেবে। আর অলরেডি যেহেতু আপনার বেসিক ধারণা আছে, সো এগুলো আপনার জন্য কোনো ম্যাটার করবে না, আপনি ইনশাল্লাহ পারবেন। আহ, আর একটা জিনিস আছি, ফ্রিতে কোড ক্যানিয়ন থেকে ডাউনলোড করে, আচ্ছা এই প্রশ্নের উত্তর দিতে পেরেছি। সাজিদ ভাই যে প্রশ্নটা করেছেন, আসিফ ভাইয়ের যে প্রশ্নটা, ওটারও উত্তর হয়ে গেছে। সাজিদ ভাই বলেছেন মার্ন ভার্সেস লারাবেল হোস্টিং এর মেইন ডিফারেন্স কি? মেইন ডিফারেন্স হচ্ছে লারাবেলের হোস্টিং এ সব পিএইচপি ইকোসিস্টেম, আর মার্নের ইকোসিস্টেমে হচ্ছে নোড জেএস এর ইকোসিস্টেম, হ্যাঁ। ওকে, ফাইন। আই থিঙ্ক আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি, চ্যাট বক্সে যে প্রশ্নগুলো ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান। এনি ফার্দার কোশ্চেন? আমি চ্যাট বক্সের দিকে আবারও তাকাচ্ছি, এখানে কোনো কোশ্চেন আছে কি না। ওকে আপু, আপনি ফাইনাল অ্যানাউন্সমেন্ট যদি আপনার দিক থেকে কোনো কিছু থাকে, বা কোর্সের ক্লাস স্টার্ট হবে কবে, এই রিলেটেড বেশ কিছু প্রশ্ন আছে আমি দেখতে পাচ্ছি। আপনি যদি প্রশ্নগুলোর অ্যান্সার দিতেন, হ্যাঁ। ওকে। রিয়ান ভাই অলরেডি বলেছেন, বাট স্টিল আমি বলছি যে আমাদের কোর্সটা মোস্ট প্রবাবলি আমরা আপকামিং মান্থের মধ্যেই স্টার্ট করার চেষ্টা করব। এবং আপনারা যারা আমাদের রেকর্ডিং, এই আজকের ওয়েবিনার রেকর্ডিং এর জন্য চাচ্ছেন, আমি একটা গুগল লিংক দিয়ে দিয়েছি। কাইন্ডলি লিংক, আপনারা যদি অ্যাটেন্ডেন্স ফর্মটা ফিল আপ করেন তাহলে আজকের ওয়েবিনারের রিসোর্সেস গুলো পেয়ে যাবেন।
এবং ক্যারিয়ার পাথের সব ডিটেলস এর জন্য আমি একটা ছোট টেক্সট বক্স দিচ্ছি, যেখানে আমি আমাদের ক্যারিয়ার পাথের লিঙ্কটাও দিয়ে দিয়েছি, কাইন্ডলি গিয়ে চেক করবেন। ওখানে আপনারা ওখানে যদি আপনারা চেক করে থাকেন তাহলে আপনারা আমাদের মডিউলের একটা প্রপার ধারণা পেতে পারেন। এবং তাছাড়াও আমি যদি একটু বলি যে আমাদের ফুল স্ট্যাকের যে লারাভেল ক্যারিয়ার পাথে যে ক্যারিয়ার পাথটা স্টার্ট হচ্ছে, এটা কারেন্টলি প্রাইস হচ্ছে 7K তে, এবং ঈদ সালামের যে প্রোমো কোডটা বললো ওটা ইউজ করে আপনারা আরো ডিসকাউন্টে আমাদের এই কোর্সটা পারচেজ করতে পারবেন। এবং তাছাড়াও আপনারা এখানে পাচ্ছেন 100+ এর উপর প্রি রেকর্ডের ভিডিওস। আপনারা কোর্স এনরোল করার সাথে সাথে প্রি রেকর্ডের ভিডিওস গুলো পেয়ে যাবেন। এবং আমরা চেষ্টা করবো যে ক্যারিয়ার পাথটা স্টার্ট হওয়ার কিছুদিন আগে থেকেই সাপোর্ট সেশন গুলো স্টার্ট করে দেওয়া, যাতে আপনারা প্রি রেকর্ডের ভিডিওস গুলো দেখে আপনাদের কোনো সমস্যা হলে সাপোর্ট সেশন জয়েন করতে পারেন। তাছাড়া 60টার উপর লাইভ ক্লাসেস থাকবে এবং আপনারা সবকিছুই রেকর্ডিং পেয়ে যাবেন, ইভেন লাইভ ক্লাসেস হলো, এবং এগুলোর হচ্ছে আপনাদের কাছে অ্যাক্সেস থাকবে লাইফ টাইমে। তাছাড়া ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট থাকবে এবং সাপোর্ট সেশনস তো থাকছেই। এবং ইন্টারভিউর জন্য আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়া হবে। তো এবং রেকর্ডেড ক্লাসেস গুলো আপনারা যদি লাইভ ক্লাসেস গুলো রেকর্ডিং আপনারা পেতে চান, তাহলে এখনো তো আমাদের লাইভ ক্লাসেস গুলো স্টার্ট হয়নি, বাট প্রি রেকর্ডেড ক্লাসেস গুলো পোস্টে আপলোড হয়ে গিয়েছে। আপনারা ওখানে আমাদের কোর্স পারচেজ করার পর আপনাদের ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবেন রেকর্ডেড এবং লাইভ ক্লাসেস গুলো একটা অপশন আছে। ক্লাসেস উইকে জাস্ট সেকেন্ড, ক্লাসেস উইকে প্রবাবলি 3টা করেই হচ্ছে ফর দ্য টাইমিং। এবং তাছাড়াও ফার্দার ডিটেলস এর জন্য আমি রিকোয়েস্ট করবো আপনারা রিয়ান ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আমি রিয়ান ভাইয়ের নাম্বারটা আপনাদেরকে আবার দিয়ে দিচ্ছি। ওনার সাথে যোগাযোগ করলে আপনারা হচ্ছে আমাদের একটা ডিসকাউন্ট কুপন কোডও পেয়ে যাবেন, এবং আপনাদের ক্যারিয়ার বা ক্রিয়েটের যে কোনো ধরনের প্রবলেম। এবং ক্লাস উইকলি হচ্ছে 3টা করেই হবে, এবং আপনারা সপ্তাহে একদিন ছাড়া প্রতিদিনই হচ্ছে আমাদের সাপোর্ট সেশন গুলো জয়েন করতে পারবেন। তাপস চন্দ্র ভাইয়া, আপনার কি কোনো কোয়েশ্চেন ছিল? আপনি আনমিউট করেছেন। আচ্ছা, আপনাদের যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থেকে থাকে, তাহলে রাফিল ভাই আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন, আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্যাট। এবং আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আমাদের ক্যারিয়ার পাথটা একবার চেক আউট করে দেখেন। যদি আপনাদের আরো কোনো ফার্দার কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা আমাদের এনরোলমেন্টের জন্য আমি একটা নাম্বার দিয়ে দিয়েছি, ওখানে যোগাযোগ করবেন কাইন্ডলি। আপনাদের আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে রাফিল ভাই আপনার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ফর নাও। স্পেশাল থ্যাঙ্কস টু রাফিল ভাইয়া, যিনি আমাদেরকে একটা ইনসাইটফুল এবং ইন ডেপথ একটা ওয়েবিনার দিয়েছেন। আই হোপ আমাদের আজকে লারাভেল মনিটাইজেশন নিয়ে যা কোয়েশ্চেন্স থাকলে অনেকটাই সলভ হয়েছে। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।